হ্যালো এভরিওয়ান, কেমন আছিস সবাই? আশা করি ভালো আছি। ফেসবুক লাইভ ক্লাসে পিপিএস এর পক্ষ থেকে আবারও স্বাগতম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আছি তোমাদের সাথে। তো আমি তোমাদের ইতোমধ্যে যারা জানো যে এখন বায়োলজি ক্লাস তোমাদের ফ্রি ক্লাস হবে, এবং হচ্ছে আমি গত দিনও একটা ক্লাস নিয়েছিলাম পরশুদিন, এবং হচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে আমার দ্বিতীয় ক্লাস। আশা করি তোমরা ইতোমধ্যেই দেখেছি অনেকেই অধিক আগ্রহ অপেক্ষায় ছিলে, এবং হচ্ছে সেই তোমাদের এত এত রিকোয়েস্ট আসলে উপেক্ষা করার মতো না। তো যার জন্যই আমি আবারও তোমাদের ক্লাস নিচ্ছি, এবং ভবিষ্যতে ইনশাল্লাহ রেগুলার ক্লাস নিব। এন্ড হচ্ছে যারা আমাদের সাথে ভিউয়ার্স রয়েছে, বেশি বেশি করে শেয়ার করো, কারণ হচ্ছে তোমাদের ফ্রেন্ডসরা যাতে জানতে পারে ক্লাস সম্পর্কে, এবং তোমরা যারা রয়েছে যাতে হচ্ছে সবাই মিলে একসাথে ক্লাসটা করতে পারি, সবাই যাতে সমানভাবে উপকৃত হয়। এই জন্যই আমি বলবো যে বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডসদের মধ্যে, যাতে করে সবাই ক্লাসটা পায় এবং আমরা সবাই মিলে পড়াশোনা করি। 10 মিলে করি কাজ, হারে জিতি নাহিলাজ, ঠিক আছে? তো এই থিওরিতে আমি সবসময় বিশ্বাস করি। যাই হোক, তো আমি একটু চেক করে নিব সবকিছু। আমার ফেসবুকে আমি একটু ঢুকে সবকিছু চেক করে নিব যে ইজ এভরিথিং ওকে, সব জায়গায় ঠিকঠাক মতো সবকিছু আছে কিনা, আমি জাস্ট একটু চেক করে নিতে চাই এই মুহূর্তে। আচ্ছা, ওকে, আমি অলরেডি হচ্ছে দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকজন হচ্ছে জয়েন করেছেন সব, এবং কমেন্টসও করেছেন। কমেন্টস যারা করেছেন, দীপান্বিতা হচ্ছে সুর বলেছেন আদাব আদাব। রফিকুল ইসলাম আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এভরিথিং ওকে, আশা করি কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে, সবকিছু বোঝা যাচ্ছে। ওকে, সো ইতোমধ্যে দেখছি আর অনেকেই জয়েন করছে। তোমরা যারা জয়েন করছো এই মুহূর্তে শেয়ার করে নাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে নাও, যাতে সবাই মিলে একত্রে ক্লাসটি করতে পারি। ওকে, আচ্ছা। তো আজকে আমরা হচ্ছে যে অধ্যায়টা আলোচনা করব, প্রথম অধ্যায়, আমি গত দিনও প্রথম অধ্যায়ে আলোচনা করেছিলাম। প্রথম অধ্যায়ে কিছু কিছু জিনিস নিয়ে আলোচনা করেছিলাম, স্পেশালি হচ্ছে ইয়া নিয়ে কি বলে, কিভাবে পড়াশোনা করবা, কিভাবে হচ্ছে তোমাদের বায়োলজির পড়াটা সহজ হবে, এবং কিছু টেকনিক শিখিয়ে দিয়েছিলাম, এবং দুই একটা টপিক সম্পর্কে একটু ডিটেলস আলোচনা করেছিলাম। তো আজকেও আমি হচ্ছে কিছু কিছু টপিক নিয়ে তোমাদের পড়াশোনাটা কিভাবে সহজভাবে করা যায়, বা হচ্ছে কিভাবে তোমাদের বায়োলজি রিলেটেড যে ভয়গুলো আছে সেগুলো দূর করা যায়, সেই নিয়ে কিছু জিনিস মানে কিছু কিছু বিষয়টা আলোচনা করব। এবং আজকের ক্লাসটা একই সাথে একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন। অ্যাডমিশন আসলে সরাসরি বলবো না, তার কারণ হচ্ছে আমি মোটামুটি হচ্ছে এমসিকিউ অ্যান্ড হচ্ছে সিকিউ দুইটার জন্যই পড়াবো। সো তুমি যদি এমসিকিউটা পড়ো, এমসিকিউ তে অ্যাডমিশনের জন্য কাজে লাগবে। সো আলটিমেটলি কিন্তু কথা সেম, ঠিক আছে? সো আজকে তোমাদের ক্লাসটাতে মূলত হচ্ছে আমি এমসিকিউ প্যাটার্ন এবং হচ্ছে সিকিউ প্যাটার্ন দুই স্টাইলই পড়াবো, দুইটা জিনিসই তোমাদের দিব। এবং তোমরা যদি কেউ চাও নোট ডাউন করে রাখতে পারো, যেটা তোমার ভবিষ্যতে কাজে লাগবে, তোমার পড়াটা সহজ করে দিবে। ওকে, সো আমি হচ্ছে কয়েকটা জিনিস বা কয়েকটা টপিক নিয়ে, যেগুলো খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিক, যেগুলো থেকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে প্রশ্ন আসছে, সেই টপিকগুলো বা সেই বিষয়গুলো নিয়েই মূলত আজকে আলোচনা করব। ওকে, সো আর দেরি না করি, বক বক না করি। আসলে বেশি বক বক করলে, আমরা আসলে টিচার মানুষ, তো আমাদের এমনিতেই বক বক করার একটা স্বভাব চলে আসছে। যাই হোক, তো আমি আমার স্ক্রিন শেয়ারটা করে নিচ্ছি। আচ্ছা, সো আমি হচ্ছে আমার ওকে, আশা করি হচ্ছে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আমি জাস্ট একটু চেক করে নিব যে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। জাস্ট 2 মিনিটস। যারা জয়েন করেছো শেয়ার করে নাও, যত বেশি শেয়ার করবে বন্ধুদের মধ্যে, তত বেশি তারা জানতে পারবে। সো জাস্ট হচ্ছে একটু শেয়ার করে নাও, আমি একটু চেক করে নিচ্ছি এভরিথিং সবকিছু ঠিক আছে কিনা। সো যখন সবকিছু ঠিকঠাক থাকবে আমি আমার ক্লাসে চলে যাব। ওকে, আচ্ছা। অলরেডি 32টা কমেন্টস দেখতে পাচ্ছি, অনেক কমেন্টস। এতগুলো কমেন্টসের আসলে এই মুহূর্তে আহ, জবাব দেয়া আসলে সম্ভব না। সো আমি আসলে এই মুহূর্তে জবাবটা দিচ্ছিও না, আমি জবাব দেবো একটু পরে, ঠিক আছে? আমি এই মুহূর্তে একটু পরে জবাব দিব। জাস্ট হচ্ছে আমি সবকিছু চেক, মানে ক্লাসটা আমি কিছুটা আগে এগিয়ে নেই, দেন হচ্ছে আমি মানে তোমাদের সব কমেন্ট, সব প্রশ্ন, সবকিছুর আমি জবাব দিব। ওকে, আচ্ছা। সো আজকে আমরা হচ্ছে মূলত আলোচনা করব চারটা টপিক নিয়ে, যে চারটা টপিক থেকে বিভিন্ন পরীক্ষাতে আসে। তো আমি প্রথমেই হচ্ছে আজকের যদি ইয়াটা করি, প্রথম অধ্যায় জীববিজ্ঞান। জীববিজ্ঞান,
আচ্ছা, একটা জিনিস আমি কালারটা একটু চেঞ্জ করে নিই, লাল কালারটা আসলে জিনিসটা কেমন যেন লাগে। তো আমি লাল কালারটা একটু চেঞ্জ করে নিব। আমি লালের পরিবর্তে একটু অন্য কালার দিচ্ছি, নীল কালার। তো নীলটা দিয়ে নিচ্ছি। আচ্ছা, আজকে হচ্ছে ক্লাসটা মূলত হচ্ছে জীববিজ্ঞান ক্লাস, তাই তো? জীববিজ্ঞান এবং জীববিজ্ঞান প্রথম পত্র, আমরা হচ্ছে প্রথম পত্র, যারা গত ক্লাস করেছো তারা নিশ্চয়ই জানো। তো আজকে হচ্ছে নতুন করে আসলে বলার কিছু নাই, প্রথম পত্র প্রথম অধ্যায়, ঠিক আছে? প্রথম পত্র প্রথম অধ্যায়ের উপরে ক্লাস। আজকে আমরা যে টপিকগুলো আলোচনা করব সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। প্রথমে মাইটোকন্ড্রিয়া, পাওয়ার হাউস অফ সেল, খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক, বোথ ফর অ্যাডমিশন, বোথ ফর একাডেমিক, মানে এইচএসসি এক্সাম, সবকিছুর জন্য মাইটোকন্ড্রিয়া খুবই গুরুত্বপূর্ণ টপিক। সো আজকে আমি প্রথমে ওইটা নিয়ে আলোচনা করব। তার মানে ফার্স্ট টপিক হচ্ছে আমার মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। সেকেন্ড যে টপিকটা আলোচনা করব, মাইটোকন্ড্রিয়ার সাথে সবসময় এটা নিয়ে আসলে আলোচনা করা উচিত, মানে মাইটোকন্ড্রিয়া পড়তে গেলে তার সাথে তোমার এটা পড়তেই হবে, সেটা হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড সেকেন্ড টপিক। থার্ড যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? নিউক্লিয়াস, যেটাকে বলা হয় কোষের মস্তিষ্ক, নিউক্লিয়াস। এন্ড সবার লাস্টে 4 নাম্বার যে টপিকটা সেটা হচ্ছে ক্রোমোজোম, ঠিক আছে? ক্রোমোজোম, যেটা হচ্ছে আমাদের বংশগতি নিয়ন্ত্রণ করে। তো সেই ক্রোমোজোম নিয়ে আমরা আলোচনা করব। তো এই 4টা টপিক আজকে আমাদের মূল আলোচনার বিষয়। ওকে, এই 4টা টপিক অর্থাৎ মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, নিউক্লিয়াস এন্ড হচ্ছে ক্রোমোজোম, এই 4টা টপিক নিয়ে আলোচনা করব। এবং এগুলো থেকে পরীক্ষাতে কিন্তু তোমাদের প্রায় প্রশ্ন হয়, লাইক হচ্ছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, ক্রোমোজোম, এগুলো থেকে অ্যাডমিশন, এইচএসসি সবকিছুতে প্রশ্ন আসে, ঠিক আছে? তোমরা যদি টেস্ট পেপার দেখো বা হচ্ছে বিগত প্রশ্ন ইউনিভার্সিটির কোশ্চেনগুলো দেখো, সেখানে দেখতে পাবো যে এগুলো থেকে প্রচুর কোশ্চেন আসে। তো যার কারণে কিন্তু আমি এই টপিকগুলো তোমাদের বুঝাই দিচ্ছি যাতে তোমাদের কোনো ধরনের সমস্যা না হয়। ওকে, সো বক বক না করি, চলে যাচ্ছি মাইটোকন্ড্রিয়াতে, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়াতে চলে যাচ্ছি। মাইটোকন্ড্রিয়া। আমার হাতের লেখা খুব ভালো, ঠিক আছে? আমার হাতের লেখা খুব ভালো। তো যদি হচ্ছে বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে যে এটা বুঝি না, এটা কি লিখছেন বা সামথিং। আমি আমার হাতের লেখা নিয়ে একটা মানে মজার গল্প আছে, সেটা এখন না, একটু পরে বলবো, একটু আলোচনা করে নেই তারপরে। ওকে, সো মাইটোকন্ড্রিয়ার ব্যাপারটাতে যে জিনিসটা সেটা হচ্ছে, যখন তুমি মাইটোকন্ড্রিয়া নিয়ে পড়তে চাইবা, মাইটোকন্ড্রিয়ার একেবারে বেসিক কিছু জিনিস সম্পর্কে তোমার জানতে হবে, লাইক মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করেছেন, তারপরে কে নামকরণ করেছেন, ইত্যাদি ইত্যাদি। সো নর্মালি হচ্ছে যেটা দেখা যায়, কোনো একজন বিজ্ঞানী কোনো একটা অঙ্গন আবিষ্কার করলো এবং সেটা নামকরণ করে দিল, বা একজন আবিষ্কার করলো আর একজন নামকরণ করে দিল, জিনিসটা এরকমই হয়। বাট মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে জিনিসটা কিন্তু ভিন্ন ছিল। আর মাইটোকন্ড্রিয়াতে কয়েকজন বিজ্ঞানীর অবদান রয়েছে। প্রথমেই যদি আসি আবিষ্কার রিলেটেড, মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারের ব্যাপারে, আবিষ্কার নিয়ে যদি বলতে চাই, 1 নম্বরে যেটা আসবে ফার্স্ট অফ অল সেটা হচ্ছে কলিকার, বিজ্ঞানী কলিকার। কলিকার উনি হচ্ছে 1850 সালে, 1850 সালে, কলিকার 1850 সালে উনি হচ্ছে কোষের মধ্যে কিছু হচ্ছে দলদল, মানে কি বলে, স্তূপিত কিছু বস্তু দেখতে পান, মানে স্তূপ করা কিছু বস্তু এভাবে দেখতে পান, এবং তিনি সেগুলোর আসলে কোনো নাম দিতে পারেন নাই, ঠিক আছে? তো ইনি হচ্ছে এই কি বলে ক্ষুদ্রাঙ্গ কিছু দেখতে পান কোষের মধ্যে 1850 সালে। তার মানে আমরা মাইটোকন্ড্রিয়ার প্রকৃত আবিষ্কারক হিসেবে ধরতে পারি কলিকারকে, মানে কলিকার হচ্ছে মাইটোকন্ড্রিয়ার প্রকৃত আবিষ্কারক। এরপরে 1882 সালে, 1882 সালে ওয়াল্টার ফ্লেমিং, আমি যদি নামটা লিখি, ওয়াল্টার ফ্লেমিং, ওয়াল্টার ফ্লেমিং, ওয়াল্টার ফ্লেমিং হচ্ছে 1882, ঠিক আছে? ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে যে জিনিসটা হচ্ছে উনি আবিষ্কার করেন সেটা হচ্ছে এই যে ক্ষুদ্রাকৃতির এই যে ইয়াটা মাইটোকন্ড্রিয়া, যেটা সেটা আবিষ্কার করেন। মানে কলিকার উনি জাস্ট কিছু স্তূপিত বস্তু দেখেছিলেন, প্রকৃতপক্ষে মাইটোকন্ড্রিয়াই দেখেছিলেন, বাট স্তূপ আকারে ভালোভাবে দেখতে পারেননি, বাট ভালোভাবে দেখেছিলেন ওয়াল্টার ফ্লেমিং। এবং উনি এটা নাম দিয়েছিলেন ফিলা, ঠিক আছে? আমি যদি নামটা দেই, উনি নাম দিয়েছিলেন হচ্ছে ফিলা, ঠিক আছে? ওয়াল্টার ফ্লেমিং এটা নাম দিয়েছিলেন
ফিলা। দেন আমি যদি আসি এর পরের বিজ্ঞানী হচ্ছে যেটা আবিষ্কার করেছেন, তার নাম হচ্ছে অল্টম্যান। ঠিক আছে, অ্যাকচুয়ালি আবিষ্কার না, উনি হচ্ছে নামকরণ করেছিলেন। ঠিক আছে, অল্টম্যান, লাস্ট থার্ড যে বিজ্ঞানী, অল্টম্যান। অল্টম্যান হচ্ছে এটা আবিষ্কার করেছিলেন 1800, আবিষ্কার না অ্যাকচুয়ালি নামকরণ করেছিলেন 1890। 1890 সালে উনি নামকরণ করেন হচ্ছে বায়োপ্লাস্ট হিসেবে, বায়োপ্লাস্ট। ঠিক আছে, দেন সবার লাস্টে বেন্দা উনি হচ্ছে 1898 নামকরণ করেন হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, তার মানে তোমরা দেখো খেয়াল করে যে এইখানে 4জন বিজ্ঞানী রয়েছে মাইটোকন্ড্রিয়া শুধু আবিষ্কার রিলেটেড। যে একজন প্রথম আবিষ্কার করছে, ভালো মতো দেখতে পান নাই। দ্বিতীয় জন আবিষ্কার করছে ওয়াল্টার ফ্লেমিং, উনি এবং নাম দিয়েছে হচ্ছে ফিলা। পরবর্তীতে অল্টম্যান সেটা নামকরণ চেঞ্জ করে দিয়ে দিচ্ছে হচ্ছে বায়োপ্লাস্ট, এবং সবার লাস্টে বেন্দা 1898 সালে নাম দেন হচ্ছে মাইটোকন্ড্রিয়া। সো মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারের পিছনে টোটাল 4জন বিজ্ঞানী। ঠিক আছে, টোটাল হচ্ছে 4জন বিজ্ঞানী। আশা করি তোমরা বুঝতে পেরেছো মাইটোকন্ড্রিয়াটা কেন হচ্ছে এভাবে গুরুত্বপূর্ণ। এখন মাইটোকন্ড্রিয়ার আবিষ্কার গেল, মাইটোকন্ড্রিয়ার কিছু কিছু জিনিস আমরা জানবো, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা। ঠিক আছে, আমরা যদি হচ্ছে সংখ্যা হিসাব করি, মাইটোকন্ড্রিয়ার সংখ্যা সাধারণত প্রত্যেকটা কোষে মাইটোকন্ড্রিয়া অন এভারেজ 300 থেকে 400টা থাকে, 300 থেকে 400টি। তবে কিছু কিছু কোষে সংখ্যাটা কিন্তু অনেক বেশি হতে পারে, অনেক বেশি, 300 থেকে 400টি, এর থেকে অনেক বেশি হতে পারে। যেমন 1000টি, মানে যকৃৎ কোষে 1000টিও থাকতে পারে, 1000টি থাকে হচ্ছে যকৃৎ কোষে। ঠিক আছে, এবং এই যে 300 থেকে 400টি মাইটোকন্ড্রিয়া থাকে, সেটা একটা টোটাল কোষের প্রায় 20% আয়তন দখল করে। ঠিক আছে, এটা কিন্তু কম না, প্রায় কোষের 20% আয়তন দখল করে হচ্ছে শুধু এই মাইটোকন্ড্রিয়া গুলো। ঠিক আছে, অর্থাৎ একটা কোষে মাইটোকন্ড্রিয়া থাকে 300 থেকে 400টি, এবং যকৃৎ কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা প্রায় 1000টি বা তার থেকেও বেশি হতে পারে, আর 20% জায়গা দখল করে। তবে এইটা 300 থেকে 400টি যে থাকে, এটা হচ্ছে প্রকৃত কোষ যেগুলো, তাদের ক্ষেত্রে। যদি আদি কোষের কথা বলি, আদি কোষে মাইটোকন্ড্রিয়া টোটালি থাকে না, আদি কোষে মাইটোকন্ড্রিয়া নেই, একেবারেই থাকে না। ঠিক আছে, এই জন্যই ও আদি। যাই হোক, তো এখন আমরা সংখ্যার হিসাবটা পাইলাম। এখন কথা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার একটা বিশেষ নাম আছে, বিশেষ যে নামটা আছে সেটা হচ্ছে, আমরা জানি মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের পাওয়ার হাউস, তাই তো? এটা হচ্ছে বিশেষ নাম। আমরা যদি মাইটোকন্ড্রিয়ার বিশেষ নাম বলি, বিশেষ নাম হচ্ছে পাওয়ার হাউস অফ সেল, পাওয়ার হাউস অফ সেল। সো কথা হচ্ছে কেন মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়, বা পাওয়ার হাউস অফ সেল, বা কোষের শক্তি ঘর, এটা কেন বলা হয়? ঠিক আছে, কারণ হচ্ছে পাওয়ার তৈরি করে, শক্তি তৈরি করে, এই জন্য। সহজ কথা, আসলে কথাটা কিন্তু এক্স্যাক্টলি এটাই, আমি যেটা বলছি যে সহজভাবে পাওয়ার তৈরি করে বা শক্তি তৈরি করে, জিনিসটা কিন্তু এরকমই। ঠিক আছে, এখানে একটা জিনিস আছে, একটা জিনিস দেখি কারোর মাথায় এটা আসে কিনা, দেখি কারোর এই ধরনের কোনো কোশ্চেন থাকে কিনা। জিনিসটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয়, তার একটা কারণ বা প্রধান কারণ যেটা, সেটা হচ্ছে আমরা জানি শ্বসন প্রক্রিয়াতে আমরা হচ্ছে এই যে শক্তি তৈরি হয়, শ্বসন প্রক্রিয়াতে আমাদের দেহের যে সঞ্চিত খাবারগুলো রয়েছে, সেই সঞ্চিত খাবারগুলো ভেঙে আমরা শক্তি তৈরি করি এবং উপজাত হিসেবে কার্বন ডাইঅক্সাইড তৈরি করি, তাই তো? এই শ্বসন প্রক্রিয়ার 4টা ধাপ রয়েছে। নরমালি হচ্ছে আমাদের যে সবাত শ্বসন প্রক্রিয়ার 4টা ধাপ রয়েছে। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, তারপর হচ্ছে ক্রেবস চক্র, অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি, আর সবার লাস্টে হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। 4টা সাইকেল। এই 4টা সাইকেলের একমাত্র গ্লাইকোলাইসিস বাদে বাকি সবগুলো সাইকেল, অর্থাৎ ক্রেবস চক্র, অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি এন্ড ইটিএস, মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সাইকেল, যেটাই বলো না কেন, এই সবগুলো ঘটে থাকে মাইটোকন্ড্রিয়ার ভিতরে। এবং এর মাধ্যমে আমাদের কোষ প্রচুর পরিমাণে শক্তি তৈরি করে। তো যেহেতু শক্তি তৈরি করে, এই জন্য এই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় হচ্ছে পাওয়ার হাউস অফ সেল শ্বসন প্রক্রিয়াতে। এছাড়া বাকি অনেক বিপাকীয় কাজকর্ম, হাবি জাবি, এটা সেটা অনেক কিছু করে, বাট ওগুলো আসলে মূল কারণ না। মূল কারণ হচ্ছে শ্বসন প্রক্রিয়ায় যে শক্তি তৈরি করে, সেই শক্তিটা মূলত তৈরি হয় মাইটোকন্ড্রিয়ার মধ্যে, মানে শ্বসনের গ্লাইকোলাইসিস বাদে বাকি সবকিছু মাইটোকন্ড্রিয়াতে হয়।
তো এই প্রক্রিয়া শক্তি তৈরি করে এবং আমাদের এই যে কোনো জীব, উদ্ভিদ বলো প্রাণী বলো, এই শক্তির মাধ্যমে চলে। তো যার ফলে আমরা এটাকে বলবো যে পাওয়ার হাউস অফ সেল। এখন কথা হচ্ছে, আমি যদি বাংলায় বলি শক্তি ঘর আর ইংরেজিতে বলি পাওয়ার হাউস, জিনিসটা কিন্তু একটু বেমানান হয়ে যায়। কারণ আমরা জানি শক্তির ইংরেজি কি? এনার্জি, তাই না? তো সেই হিসাবে কিন্তু এনার্জি হাউস হওয়া উচিত, পাওয়ার হাউস কিন্তু হওয়া উচিত না, তাই না? তো আমি এই কোশ্চেনটাই সবাইকে করব, কেন পাওয়ার হাউস বলে, মানে এনার্জি হাউস না বলে কেন পাওয়ার হাউস বলে? আমি এই কোশ্চেনটা দেখবো কেউ আনসার করে কিনা, কারণ আমি নিজেও এটা নিয়ে খুব বেশি জানি না, কোথাও পাই নাই কেন পাওয়ার হাউস বলে, কেন শক্তিঘর বলে। কেউ যদি জানে তো আমাকে জানাবা, ঠিক আছে? যাই হোক, দেখি কেউ জানে কিনা, আমি কমেন্ট সেকশনে পরে চেক করব, আপাতত দেখছি না, ঠিক আছে? এখন আমরা যদি হচ্ছে পাওয়ার হাউস গেল, বা কেন পাওয়ার হাউস বলে সেটাও আমি বললাম, এন্ড হচ্ছে আমি এটার কি সংখ্যা বা কতগুলো কোথায় কিভাবে থাকে সেগুলো সম্পর্কে আলোচনা করলাম। এখন আমি চলে যাব মাইটোকন্ড্রিয়া সম্পর্কিত মূল আলোচনায়। মূল আলোচনা মানে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন এবং রাসায়নিক গঠন সম্পর্কে। ওকে, সো মাইটোকন্ড্রিয়ার ভৌত এবং রাসায়নিক গঠনে যদি আমি চাই, তাহলে যেটা আমি পাবো, প্রথমে একটা মাইটোকন্ড্রিয়ার চিত্র আঁকি। আমি সবসময় বলি, বা ইভেন গত ক্লাসেও বলেছিলাম, তুমি চিত্র আঁকবা, চিত্র থেকে বুঝবা, তোমার কাছে পড়াটা ইজি হবে। ওকে, সো আমি মাইটোকন্ড্রিয়ার একটা চিত্র আঁকি। মাইটোকন্ড্রিয়ার চিত্র কিন্তু খুবই সহজ, অনেকের কাছেই কঠিন লাগে, বাট এটা কিন্তু খুব সহজ। এরকম একটা প্রথমে ঘর আঁকবো, আমি একটু বড় করে আঁকি, একটু বড় করে আঁকি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় বা দেখতেও সুবিধা হয়। এটা ছোট হয়ে গেছে, এক সেকেন্ড। ওকে, একটা মাইটোকন্ড্রিয়া আঁকবো, জাস্ট হচ্ছে এরকম একটু লম্বাটে এভাবে আঁকলাম। এই যে কাঠামোটা আমি দিলাম এখানে, এখানে যে বাইরের ইয়াটা দিলাম, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার বাইরের আবরণ, বাইরের যে কভারিং যেটা, সেটা হচ্ছে এটা। এখন আমি এর ভিতরের কভারিংটা দিব, ভিতরের আবরণটা দিব। ভিতরের আবরণটা মূলত হচ্ছে ভাঁজ ভাঁজ হয়ে থাকে, আঙুলের মতো বিভিন্ন ধরনের ভাঁজ হয়ে একটা খাজের মতো কাঠামো সৃষ্টি করে। তো সেই কাঠামোগুলো আমরা দিতে পারি এভাবে, এভাবে এভাবে ইজিলি দেয়া যায়। আচ্ছা, একটু চিত্র আঁকার কারণে এদিক ওদিক হয়ে যাচ্ছে, বাট আশা করি তোমরা বুঝতে পারবে পুরো জিনিসটা কিরকম ভাবে থাকে। ওকে, এই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার একটা চিত্র। ওকে, সো মাইটোকন্ড্রিয়া দেখতে, বাইরের থেকে দেখতে ঠিক এরকম। এখান থেকে আমরা যদি খেয়াল করি মাইটোকন্ড্রিয়াতে কি কি জিনিস থাকবে, আমরা দেখতেই পাচ্ছি মাইটোকন্ড্রিয়াতে বাইরে এরকম একটা আবরণ থাকে, এই একটা আবরণ, এটাকে আমরা বলতে পারি বহি আবরণ, বহি আবরণ। আর এই যে ভিতরের যেটা, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে অন্তস্থ আবরণ, অন্তস্থ আবরণ। ওকে, তার মানে এই দুইটা আবরণ, অর্থাৎ আমি এই দুইটাকে একত্রে মিলাই বলতে পারি মাইটোকন্ড্রিয়ার যে আবরণ যেটা, সেটা হচ্ছে দ্বিস্তরী, দ্বিস্তরী একটা আবরণ মাইটোকন্ড্রিয়াতে থাকে। আমি জাস্ট একটু চেক করে আসছি আমার স্ক্রিনটা ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, কারণ আমি এখানে বসে বক বক করলাম, যদি স্ক্রিনটা ঠিকমতো দেখা না যায় সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি তোমরা উপকৃত হবে না। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি পুরো জিনিসটা কিভাবে হচ্ছে। ওকে ওকে, সো এখন আমি আমার কাজে আবারও ফেরত যাই। যাই হোক, আমার কাজ হচ্ছে পড়ানো, পড়ানোর কাজে আবারও ফেরত যাই। এখন কথা হচ্ছে, এই যে দ্বিস্তরী আবরণ যেটা রয়েছে, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে ফার্স্ট কাঠামো। এখন একটা জিনিস খেয়াল করি, এই আবরণের মধ্যে বাইরের আবরণ এবং ভেতরের আবরণের মাঝখানে এই যে একটা ফাঁকা জায়গা রয়েছে, এগুলো, ঠিক আছে, এগুলো যে ফাঁকা জায়গা রয়েছে, এটা হচ্ছে ওর একটা প্রকোষ্ঠ, এটাকে বলা হয় ওর একটা প্রকোষ্ঠ। এন্ড এই যে ভিতরের আবরণ যেটা, তার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে আর একটা প্রকোষ্ঠ। তার মানে মাইটোকন্ড্রিয়ার প্রকোষ্ঠ হচ্ছে কয়টা, এর ভিতরে যেটা থাকে এটা হচ্ছে অন্তস্থ প্রকোষ্ঠ। আমি এটাকে করতে পারি এভাবে, অন্তস্থ প্রকোষ্ঠ, মানে এটা নাম দিতে পারি প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ কয়টা থাকে, ঠিক আছে, প্রকোষ্ঠ কয়টা তোমরা এখানে বুঝতেই পারতেছো। এই বাইরের আবরণ এবং ভিতরের আবরণ এর মাঝখানে একটা ফাঁকা থাকবে, সেটা হচ্ছে বহিঃপ্রকোষ্ঠ। আর ভিতরের আবরণ যেটা, সেটা একটা প্রকোষ্ঠের তৈরি করে, তার সেটাকে বলা হচ্ছে অন্তস্থ প্রকোষ্ঠ। তার মানে প্রকোষ্ঠ হচ্ছে কয়টি? দুইটি, সহজ হিসাব, তাই তো? প্রকোষ্ঠ হচ্ছে দুইটি। এখন আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে, এই যে অন্তস্থ আবরণ, দেখো এই যে তোমার হচ্ছে করছে, মানে আঙুলের মতো
ভাঁজ ভাঁজ হয়ে কিছু কাঠামো তৈরি করছে, এই কাঠামোগুলোর একটা বিশেষ নাম আছে। সেই নামটা কি? তোমরা অনেকেই জানো, সেই নামটা হচ্ছে ক্রিস্টি। আঙুলের মতো যে কাঠামোটা সৃষ্টি করে সেই কাঠামোটার নাম হচ্ছে ক্রিস্টি। ওকে, এখন এই ক্রিস্টির গায়ে ছোট 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 দানার মতো থাকে, যেমন আমি এখানে দেখাচ্ছি, এই একটা দানা, তারপর হচ্ছে এই একটা দানা, এই একটা দানা, এই একটা দানা, এরকম হচ্ছে দানাদার কিছু কাঠামো থাকে। ঠিক আছে, পুরো ক্রিস্টি জুড়ে এভাবে থাকে ভিতরের দিকে। এখানে খেয়াল রাখবা, ভিতরের দিকে থাকে, বাইরের সাইডে কিন্তু নেই। এইসব জায়গায় বাইরের সাইডে থাকে না, থাকে হচ্ছে ভিতরের দিকে। সো এই ভিতরের দিকে যে কাঠামোটা থাকে, এই কাঠামোটার একটা বিশেষ নাম আছে, এটার নাম হচ্ছে অক্সিজোম। ঠিক আছে, অক্সিজোম, এটার নাম হচ্ছে অক্সিজোম বা অক্সিসোম, যেটাই বলো না কেন। এই অক্সিজোম যেটা, অক্সিজোমের সাথে সাথে আরো একটা কাঠামো থাকে, যেটা মাইটোকন্ড্রিয়ার সূক্ষ্ম গঠন যদি চিন্তা করো, একেবারে খুবই সূক্ষ্ম গঠন, সেই ক্ষেত্রে দেখা যায়। সেটা হচ্ছে মাঝখানে মাঝখানে পর্দার ভিতরে এভাবে কিছু কাঠামো থাকে। ঠিক আছে, এর ভিতরে এরকম কিছু কাঠামো থাকে, এর ভিতরে এখানে কাঠামো থাকবে। ইভেন অক্সিজোম যেটা রয়েছে, অক্সিজোমের গায়েও এই কাঠামোটা থাকে, অক্সিজোমের সাথেও এই কাঠামোটা থাকে। এগুলোকে বলা হয় এটিপি সিনথেসিস। এটিপি সিনথেসিস। ঠিক আছে, সো এই যে এটিপি সিনথেসিস রয়েছে, এদের একটাই কাজ, সেটা হচ্ছে এটিপি তৈরি করা। ওই যে শ্বসন প্রক্রিয়াতে আমি একটু আগে বলেছি যে ও হচ্ছে শক্তি তৈরি করে। তো শক্তি মানেই এই উদ্ভিদের ক্ষেত্রে শক্তির একক হচ্ছে এটিপি। আমি এখানে লিখে দেই, শক্তির একক হচ্ছে এটিপি। সো এই যে এটিপি তৈরি করছে, এটিপি তৈরি হচ্ছে এটিপি সিনথেসিস গুলোর মধ্যে। সিনথেসিস মানে তৈরি করা, ঠিক আছে, মানে সিনথেসাইজ মানে আহরণ করা বা বের করে নেওয়া ইত্যাদি। সো এই এটিপি সিনথেসিস মানে হচ্ছে ও এটিপি তৈরি করছে। ঠিক আছে, তো এই যে কাঠামোগুলো যেটা রয়েছে, আর কিছু থাকে এর ভিতরে ডিএনএ আরএনএ, আর হচ্ছে এর ভিতরে ভিতরের যে জলীয় উপাদান, এই অন্তঃস্থ প্রকোষ্ঠের মধ্যে কিছু জলীয় উপাদান থাকে, সেটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। এটা হচ্ছে ম্যাট্রিক্স বা মাতৃকা। ম্যাট্রিক্স বা হচ্ছে মাতৃকা, বাংলায় বললে মাতৃকা, ইংরেজিতে বললে ম্যাট্রিক্স। তো এই হচ্ছে মোটামুটি একটা মাইটোকন্ড্রিয়ার গঠন এবং কি কি জিনিস থাকে। সো তুমি যদি চিত্রটা দেখো, তুমি কিন্তু ডিটেইলস বর্ণনা নিজে সাজাইতে পারবা, তোমার এখানে মুখস্থ করার কিছু নাই যে আমার ওইটা এমনে, ওইটা অমনে, ওইটা সিনথেসিস, এটা 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 কিচ্ছু করার দরকার নেই। তুমি জাস্ট চিত্রটা দেখবা, চিত্রের কোন অঙ্গের কি নাম দুইবার প্র্যাকটিস করবা, দুইবার মার্কিং করবা, তৃতীয়বার তুমি নিজেই পারবা। ওকে, সো এটা হচ্ছে বায়োলজি পড়ার সবচেয়ে সহজ উপায়, সহজতম উপায় হচ্ছে এটা। আশা করি তোমরা নেক্সটে এভাবেই বায়োলজিটা পড়বা। তো আমরা তাহলে কি কি কাঠামো পাই, যে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে দ্বিস্তরী আবরণ, বাইরেরটা হচ্ছে বহিস্থ আবরণ, ভিতরেরটা অন্তঃস্থ আবরণ, এন্ড প্রকোষ্ঠ থাকে দুইটা, বহি প্রকোষ্ঠ, অন্তঃস্থ প্রকোষ্ঠ। আর এর মাইটোকন্ড্রিয়ার যে অন্তঃস্থ আবরণ, সেটা আঙ্গুলের মতো অভিক্ষেপ সৃষ্টি করে, যেটার নাম হচ্ছে ক্রিস্টি। ক্রিস্টিতে স্থানে স্থানে অক্সিজোম থাকে, এটিপি সিনথেসিস থাকে, যারা এটিপি তৈরি করে। আর এছাড়া ভিতরে যে জলীয় উপাদান থাকে, যে জলীয় উপাদানটার নাম হচ্ছে ম্যাট্রিক্স। সো এছাড়া আর সামান্য কিছু ডিএনএ আরএনএ থাকে। তো এই হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়ার ফুল ডিটেইলস গঠন। এখন আমরা যদি মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠনে যাই, যে রাসায়নিকভাবে মাইটোকন্ড্রিয়া কি কি জিনিস নিয়ে গঠিত, খুব স্বাভাবিকভাবেই মাইটোকন্ড্রিয়া হচ্ছে প্রচুর পরিমাণে প্রোটিন নিয়ে তৈরি। ঠিক আছে, আমরা যদি বলি মাইটোকন্ড্রিয়া হচ্ছে রাসায়নিক গঠন, রাসায়নিক গঠন, রাসায়নিক গঠন হিসাব করলে ও প্রচুর পরিমাণে প্রোটিন নিয়ে তৈরি। ঠিক আছে, প্রোটিন এবং লিপিড এই দুইটা জিনিস নিয়ে তৈরি। সো ওর ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে 65% প্রোটিন এন্ড 29% গ্লিসারাইড। 29% হচ্ছে গ্লিসারাইড থাকে। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠনটা মূলত এই নিয়ে। আর এটা ছাড়া হচ্ছে সামান্য পরিমাণে লিপিড থাকে। লিপিডের মধ্যে হচ্ছে, যদি লিপিড বলি, লিপিডের মধ্যে আবার থাকে, লিপিড যেটা থাকে, লিপিডের মধ্যে হচ্ছে 90% হচ্ছে ফসফোলিপিড। 90% হচ্ছে ফসফোলিপিড। আর বাকি যে 10% রয়েছে, বাকি 10% হচ্ছে ফ্যাটি অ্যাসিড। ওকে, সো এই হচ্ছে রাসায়নিক গঠন। অর্থাৎ রাসায়নিক ভাবে ও হচ্ছে 65% প্রোটিন, 25% গ্লিসারাইড। এছাড়া আরো থাকে হচ্ছে 4% থাকে লেসিথিন, লেসিথিন। আর হচ্ছে বাকি হচ্ছে 2% থাকে কোলেস্টেরল। তো এটা খুব সামান্য জিনিস, এছাড়া হচ্ছে আর তেমন কিছু দরকার নেই। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, সেটা হচ্ছে
এই যে মাইটোকন্ড্রিয়া এত কাজকর্ম করে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে যখন এত বিক্রিয়া হয়, আমরা জানি জীবদেহে কোনো বিক্রিয়া এনজাইম ছাড়া হয় না। এটা মনে রাখবা, যারা জানো না তারা মনে রাখবা, জীবদেহের কোনো বিক্রিয়া এনজাইম ছাড়া হয় না। প্রত্যেকটা বিক্রিয়ার জন্য কোনো না কোনো এনজাইম অবশ্যই লাগবে, ঠিক আছে? সো মাইটোকন্ড্রিয়ার ভিতরে যেহেতু শক্তি তৈরি করার এতগুলো বিক্রিয়া হচ্ছে, সো মাইটোকন্ড্রিয়ার ভিতরে এনজাইম থাকে হচ্ছে প্রায় 100 ধরনের, 100 টাইপের হচ্ছে 100 ধরনের এনজাইম থাকে, ঠিক আছে? 100 ধরনের প্রায় এনজাইম, কোএনজাইম ইত্যাদি থাকে। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠন। সো এই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ইন ডিটেলস। এখান থেকে আমি একটু পরে হচ্ছে প্লাস্টিকটা পড়াবো। প্লাস্টিকটা পড়ার পরে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিক মিলিয়ে কিছু জিনিস আলোচনা করব। ওকে, আশা করি তোমরা সাথেই থাকবা। এবং যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে জয়েন করছো বা জয়েন করেছো, আবারও বলছি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে নাও, কারণ শেয়ারেই কেয়ার, ঠিক আছে? আমি এই জিনিসটা সবসময় বিশ্বাস করি, শেয়ারেই কেয়ার। ওকে ওকে, আর কথা না বাড়াই আমি চলে যাই হচ্ছে প্লাস্টিকের ক্ষেত্রে। যাবো প্লাস্টিকের কাছে। প্লাস্টিকের ব্যাপারে একটা জিনিস সেটা মনে রাখবা, সেটা হচ্ছে প্লাস্টিকটা কিন্তু সবার ক্ষেত্রে থাকে না। মানে প্লাস্টিকটা থাকে শুধুমাত্র উদ্ভিদ কোষের ক্ষেত্রে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে প্লাস্টিক থাকে এবং সেটা হচ্ছে প্রাণী কোষের ক্ষেত্রে থাকবে না। ওকে, সো প্লাস্টিক আমরা যদি মার্কিং করি, প্লাস্টিক প্লাস্টিক আবিষ্কার করেন শিম্পার, ঠিক আছে? শিম্পার আবিষ্কার করেন, শিম্পার আবিষ্কার করেন। তোমাদের কাছে কোশ্চেন, কত সালে, আমি সালটা বলবো না, শিম্পার কত সালে আবিষ্কার করেন, দেখি কয়জন কারেক্ট আনসার দিতে পারো, কমেন্ট করে জানাও যে কত সালে হচ্ছে শিম্পার আবিষ্কার করেন প্লাস্টিক। ওকে, সো প্লাস্টিক আবিষ্কার করেন বিজ্ঞানীর নাম হচ্ছে শিম্পার। এবং এই প্লাস্টিকটা শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে, শুধুমাত্র উদ্ভিদ কোষে, প্রাণী কোষে প্লাস্টিক থাকে না। এবং প্রাণী কোষে প্লাস্টিক থাকে না বিধায় আমরা আমাদের নিজেদের খাদ্য তৈরি করতে পারি না। আমরা সব সময় উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদ খাবার তৈরি করে, আমরা গিয়ে সেগুলো কালেক্ট করে নিজেদের মতো প্রসেস করে খাই। এখন বলতে পারো যে ভাই আমরা তো রান্না করে খাই, ঠিক আছে, আমরা রান্না করে নিজেদের খাদ্য তৈরি করি না। এখন কথা হচ্ছে রান্না যে করো, তুমি ভাত রান্না করো, সে ভাতটা আসছে কোথা থেকে? এটা উদ্ভিদ থেকে। সবজি রান্না করো, সবজি কোথা থেকে আসছে? এটা উদ্ভিদ থেকে, ঠিক আছে? সো আমরা যাই খাই না কেন, ওই মাংসগুলা বাদে, মাছ মাংস বাদে বাকি যা কিছুই খাই না কেন সবই কিন্তু উদ্ভিদ থেকে আসছে, ঠিক আছে? সো আমরা সব সময় উদ্ভিদের উপরে নির্ভরশীল। ওকে, সো প্লাস্টিকের ব্যাপারে আমরা যদি হিসাব করি, প্লাস্টিকটা আর একটা জিনিস, প্লাস্টিকটা হচ্ছে সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গ, ঠিক আছে? এটাকে বলা হয় সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গ। এখন বলতে পারো একদিকে বললাম আমি সর্ববৃহৎ আর একদিকে বললাম ক্ষুদ্রাঙ্গ, জিনিসটা ঠিক কেমন হয়ে গেল? ঠিক আছে, এটা আসলে কেমন হওয়ার কিছু নাই। ক্ষুদ্রাঙ্গ এই কারণে যে ও কোষের মধ্যে থাকে, কোষের মধ্যে থাকে বিধায় হচ্ছে ক্ষুদ্রাঙ্গ, মানে খুব ছোট 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 দেখতে আর কি, সাইজে খুবই ছোট, এই জন্য ক্ষুদ্রাঙ্গ। আবার সর্ববৃহৎ, কারণ কোষের মধ্যে যতগুলো অঙ্গাণু রয়েছে তার মধ্যে সবার থেকে বড় হচ্ছে প্লাস্টিক। ওকে, আশা করি বুঝতে পেরেছো কেন সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গ বলে। ওকে, এখন আমরা চলে যাব প্লাস্টিকের একটা প্রকারভেদ আছে, প্রকারভেদটা খুব ইম্পর্টেন্ট। প্লাস্টিকের প্রকারভেদ, আমরা প্লাস্টিককে ভাগ করতে পারি হচ্ছে 3টা ভাগে। প্লাস্টিকের প্রধান যেটা আসবে, 1 নম্বরেই যেটা আসবে সেটা হচ্ছে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট। সেকেন্ড যেটা আসবে, 2 নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। আর সবার লাস্টে থার্ড যেটা আসবে 3 নম্বরে সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ওকে, সো এই তিন টাইপের প্লাস্টিক পাওয়া যায়, ঠিক আছে? লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। এখন এই যে লিউকোপ্লাস্ট যেটা রয়েছে, লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন, মানে ওর কোনো কালার নাই, একেবারে কালারলেস। সো কালারলেস মানে তোমরা বুঝতেই পারছো লিউকোপ্লাস্ট কোথায় থাকে। এটা থাকে হচ্ছে যেসব জায়গায় সূর্যালোক পৌঁছায় না, লাইক মূলে, তারপর হচ্ছে কি বলে, মানে সোজা কথা, যেসব জায়গায় সূর্যের আলো পৌঁছায় না সেই জায়গায় লিউকোপ্লাস্ট থাকে। দেন আসো ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট হচ্ছে সবুজ বাদে অন্য যত কালার আছে, সবুজ বাদে অন্য কালার, মানে সবুজ ব্যতীত অন্য রং। ওকে, সবুজ বাদে অন্য যেসব রং রয়েছে সেগুলো হচ্ছে ক্রোমোপ্লাস্ট, ঠিক আছে? এখন এই যে ক্রোমোপ্লাস্ট রয়েছে, ক্রোমোপ্লাস্টটা চিন্তা করো কোথায় কোথায় থাকে।
সবুজ বাদে কোন কোন অঙ্গ রয়েছে কালারফুল? দেখবা হচ্ছে ফল, ফুল বা হচ্ছে কিছু কিছু উদ্ভিদের কাণ্ড, এগুলো হচ্ছে কালারফুল হয়, লাল, নীল, হলুদ এরকম বিভিন্ন ধরনের কালার হয়। সো এই জিনিসটা হচ্ছে, এই যে ক্রোমোপ্লাস্ট হচ্ছে সবুজ ব্যতীত অন্য যে কালারটা রয়েছে সেই কালারটাই হচ্ছে ক্রোমোপ্লাস্ট। এবং এই লিউকোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্ট দুইজনের অন্যতম যেটা কাজ সেটা হচ্ছে খাদ্য সঞ্চয় করা। স্পেশালি লিউকোপ্লাস্ট শুধুমাত্র খাদ্য সঞ্চয় করে, ওর একটাই কাজ। যেমন ধরো মূলা, তারপর হচ্ছে অন্যান্য যে উদ্ভিদের অঙ্গ মানে মূলগুলো রয়েছে, ওরা মূলত হচ্ছে খাদ্য সঞ্চয় করে। আর সবার লাস্ট হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ও হচ্ছে সবুজ। তোমাদের বইতে মূলত ক্লোরোপ্লাস্টের গঠনটাই বর্ণনা করা আছে, ঠিক আছে? আমরাও ক্লোরোপ্লাস্টের গঠনটাই আমরা জানবো। তার আগে আরেকটা ক্লাসিফিকেশন জানতে হবে, সেটা হচ্ছে এই যে লিউকোপ্লাস্ট রয়েছে, লিউকোপ্লাস্টের কিছু টাইপ রয়েছে। লিউকোপ্লাস্ট এটা আবার তিন প্রকার। লিউকোপ্লাস্ট যেটা, এটা আবার তিন প্রকার। এক নাম্বার হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। দুই নাম্বার হচ্ছে ইলায়োপ্লাস্ট। আর তিন নাম্বার যেটা, সেটা হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট। ওকে, সো এই হচ্ছে তিন ধরনের লিউকোপ্লাস্ট। এর মধ্যে এই লিউকোপ্লাস্টের ক্লাসিফিকেশনটা করা হয় মূলত কোন ধরনের খাদ্য সঞ্চয় করে তার উপর ডিপেন্ড করে। সো অ্যামাইলোপ্লাস্ট যেটা, ও হচ্ছে খাদ্য সঞ্চয় করে শর্করা জাতীয়, শর্করা সঞ্চয় করে, ঠিক আছে? ইলায়োপ্লাস্ট যেটা, ও হচ্ছে স্নেহ জাতীয় খাদ্য যেটা রয়েছে সেটা সঞ্চয় করে, স্নেহ। আর সবার লাস্টে হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট, হচ্ছে প্রোটিন বা আমিষ সঞ্চয় করে। সো এই হচ্ছে তিন ধরনের আমাদের হচ্ছে প্লাস্টিডের লিউকোপ্লাস্ট যেটা, সেটা হচ্ছে তিন ধরনের। অ্যামাইলোপ্লাস্ট শর্করা সঞ্চয় করে, ইলায়োপ্লাস্ট স্নেহ সঞ্চয় করে, এবং অ্যালিউরোপ্লাস্ট হচ্ছে প্রোটিন সঞ্চয় করে। সেই হচ্ছে আমাদের লিউকোপ্লাস্টের ক্লাসিফিকেশন। ওকে, আমি জাস্ট হচ্ছে এক সেকেন্ডের মধ্যে আবার দেখে আসছি ইজ এভরিথিং ওকে। এটা হচ্ছে জাস্ট আমি দেখে আসবো সবকিছু ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা বা বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা, হ্যাঁ, সবাই অলরেডি দেখতে পাচ্ছি কমেন্টস করে জানিয়েছো যে 1883। হ্যাঁ, তোমরা সবাই কারেক্ট, 1883 সালেই আসলে এটা হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে অ্যালিউরোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট এগুলো সম্পর্কে তোমরা জেনেছো। এখন আমরা আসবো আমাদের পরের যেটা রয়েছে, মানে এর পরে আমরা যদি আসি কাইন্ড অফ ক্লোরোপ্লাস্টের যে গঠনটা রয়েছে, সেই ক্লোরোপ্লাস্টের গঠন সম্পর্কে। ক্লোরোপ্লাস্টের গঠনে গেলে আমাদের চিত্র দেখতে হবে, অ্যাজ ইউজুয়াল ক্লোরোপ্লাস্টের চিত্র দেখতে হবে। ক্লোরোপ্লাস্ট, ওকে। ক্লোরোপ্লাস্টের যে চিত্র, সেই ক্লোরোপ্লাস্টের চিত্রটা কিন্তু এরকম, জাস্ট খুব সিম্পল একটা চিত্র। প্রথমে হচ্ছে এরকম একটা গোলাকার কাঠামোর মতো আঁকো, দেন এর বাইরে তুমি এই সেম আবার আর একটা লেয়ার দাও, এর বাইরে সেম তুমি আর একটা লেয়ার দাও, তাহলেই হয়ে যাবে ক্লোরোপ্লাস্টের বহিরাবরণ। দেন মাঝখানে এরকম কতগুলো হচ্ছে থাইলাকয়েড মেমব্রেন দাও, এরকম কাঠামো চ্যাপ্টা চ্যাপ্টা, এখানে একটা দাও। খুব ইজি, এর চিত্র আঁকা কিন্তু খুব ইজি। তোমাদের অনেকেই দেখি যে চিত্র আঁকতে গেলে গায়ে জ্বর আসে, আসলে জিনিসটা কিন্তু ওরকম কিছু না। জাস্ট হচ্ছে চিত্র আঁকাটা খুব সহজ, কিন্তু প্র্যাকটিসের অভাবে এরকম হয়, ঠিক আছে? এরকম সবার লাস্টে এখানে আর একটা দিয়ে দাও। এখন জাস্ট এগুলোকে কানেক্ট করে দাও, এভাবে কানেক্ট করে দাও, খুব ইজি। কানেক্ট করে দিলেই হয়ে গেল। এই যে হয়ে গেল ক্লোরোপ্লাস্ট। এখন মাঝখানে মাঝখানে তুমি ছোট ছোট সঞ্চিত পদার্থ দিয়ে দাও, বা কিছু হচ্ছে এরকম দানা দানা দিয়ে দাও মাঝখানে, বাস হয়ে গেল। এখন কিছু ফোটা 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 ওই যে ম্যাট্রিক্স যেটা থাকে, সেই ম্যাট্রিক্স দিয়ে দিলা, এই হয়ে গেল আমার হচ্ছে ক্লোরোপ্লাস্ট। একেবারে ইজি আঁকা, কোনো মানে কমপ্লেক্সিটি নেই ক্লোরোপ্লাস্ট আঁকতে, ঠিক আছে? এখন এটার যদি আমি মার্কিং করি, এটা হচ্ছে ওর আবরণ, ঠিক আছে? ওর বাইরের আবরণ। আবরণটা কি রকম? আগের মতোই দ্বিস্তরী। সেম ভাবে আমরা যদি হচ্ছে দেখি যে ওর এর ভিতরে যেটা থাকে, ভিতরে এই যে ম্যাট্রিক্সটা রয়েছে, ভিতরে ওর যে ম্যাট্রিক্সটা রয়েছে, সেই ম্যাট্রিক্সটা, এটা একটা বিশেষ নাম রয়েছে। এই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে স্ট্রোমা। স্ট্রোমা বলে, ওর যে পানিগ্রাহী যে ম্যাট্রিক্সটা রয়েছে, সেই ম্যাট্রিক্সটার বিশেষ নাম হচ্ছে স্ট্রোমা, ঠিক আছে? বিশেষ নাম স্ট্রোমা।
এটা হচ্ছে আমি যেটা বলবো সেটা হচ্ছে পানিগ্রাহী ম্যাট্রিক্স। এখন অনেকেই বলতে পারো পানিগ্রাহী মানে কি? পানিগ্রাহী মানে হচ্ছে পানি শোষণ করে। পানিগ্রাহী মানে পানি গ্রহণ করে বা শোষণ করে, সোজা বাংলা কথা। এখন এই যে চাকতির মতো কাঠামো, যেটা এখানে যে চাকতির মতো কাঠামো দেখা যাচ্ছে, এখানেও চাকতির মতো কাঠামো দেখা যাচ্ছে। এই চাকতির মতো যে কাঠামো, এগুলোকে বলা হচ্ছে থাইলাকয়েড। থাইলাকয়েড, ঠিক আছে। আর এই চাকতি টোটালটা মিলে যে কাঠামোটা তৈরি হচ্ছে, এই যে টোটাল কাঠামোটা তৈরি হচ্ছে, এই কাঠামোটার নাম হচ্ছে গ্রানাম। আর এছাড়া হচ্ছে ভিতরে এখানে কিছু সঞ্চিত পদার্থ থাকে, সঞ্চিত পদার্থ সামান্য পরিমাণে ডিএনএ আরএনএ থাকে, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে, সঞ্চিত পদার্থ। ওকে, সো এই হচ্ছে ক্লোরোপ্লাস্টের মোটামুটি কাঠামো। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে লম্বা সুতার মতো বা নলের মতো যে কাঠামো, এটাকে বলা হচ্ছে স্ট্রোমা ল্যামেলাম। স্ট্রোমা ল্যামেলাম। আমি আগে লিখে নেই, দেন হচ্ছে মার্কিংটা বুঝাই দিচ্ছি। প্রথমেই এই যে আবরণ, আবরণটা হচ্ছে দ্বিস্তরী, দুই স্তর যুক্ত আবরণ। দেন স্ট্রোমা, স্ট্রোমাটা হচ্ছে এই ক্লোরোপ্লাস্টের ভিতরে যে জলীয় উপাদান থাকে, সেই জলীয় উপাদান যেটা, সেটাকে বলা হচ্ছে স্ট্রোমা। এবং এটা অ্যাকচুয়ালি ওর মাতৃকা বা ম্যাট্রিক্স, বাট পানিগ্রাহী, এই জন্য এটাকে বলা হচ্ছে স্ট্রোমা। এখন এই যে ভিতরে স্তূপের মতো কাঠামো থাকে, চাকতির মতো, আমি এখানে আবারও দেখাই। এই যে চাকতি, এরকম এক একটা যে চাকতি থাকে, এরকম এক একটা স্তূপের মতো যে চাকতি থাকে, এখানে একটা সিঙ্গেল চাকতি, যদি আমি একটা সিঙ্গেল চাকতির কথা বলি, এই সিঙ্গেল চাকতিটার নাম হচ্ছে থাইলাকয়েড। ওকে, আর এই পুরো কাঠামো যেটা, সেটার নাম হচ্ছে গ্রানা। তো একটা ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে এরকম গ্রানা থাকতে পারে অলমোস্ট 40 থেকে 60টার মতো, ঠিক আছে, 40 থেকে 60টার মতো গ্রানা থাকতে পারে। আর একটা গ্রানার সাথে আর একটা গ্রানা, এই যে নলের মতো কাঠামো যেগুলো রয়েছে, এগুলো দিয়ে যে যুক্ত থাকে, এই কাঠামোটাকে বলা হচ্ছে স্ট্রোমা ল্যামেলাম। ঠিক আছে, ল্যামেলাম মানে হচ্ছে সূত্রাকার কাঠামো। তো একটা গ্রানামের সাথে আর একটা গ্রানাম যে দিয়ে কাঠামো দিয়ে যুক্ত থাকে, সেটাকে বলা হচ্ছে স্ট্রোমা ল্যামেলাম। ওকে, সো এই হচ্ছে ক্লোরোপ্লাস্টের মোটামুটি গঠন। আর ক্লোরোপ্লাস্টের যদি আমি রাসায়নিক গঠনে আসি, রাসায়নিক গঠনে আসলে ওই একই জিনিস আমরা আবারও খুঁজে পাবো। সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের ভিতরে লিপিড থাকে 10 থেকে 20%। আর হচ্ছে বাকি হচ্ছে ম্যাক্সিমামই থাকে হচ্ছে প্রোটিন, ঠিক আছে। শুষ্ক ওজনের 10 থেকে 20% হচ্ছে লিপিড, 10 থেকে 20% হচ্ছে লিপিড, আর বাকিটা হচ্ছে প্রোটিন, ঠিক আছে, বাকি প্রোটিন। আর প্রোটিনের মধ্যে অলমোস্ট 80% যেটা থাকে, সেটা হচ্ছে অদ্রবণীয়, মানে পানিতে দ্রবীভূত হয় না, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি ওর কাঠামো। আর ক্লোরোফিল বিভিন্ন ধরনের হয়, ক্লোরোফিল এ আছে, ক্লোরোফিল বি আছে, বিভিন্ন টাইপের ক্লোরোফিল হতে পারে। ওকে, সো এক একটার কাজ এক এক ধরনের, এক একটা পিগমেন্ট এক এক ধরনের, বাট এরা সবাই হচ্ছে সালোক সংশ্লেষণের কাজে সহায়তা করে। এখন আমি এটা জাস্ট একটু মুছে দিচ্ছি একটা জিনিস, সেটা হচ্ছে একটু আগে আমরা হচ্ছে মাইটোকন্ড্রিয়া এন্ড হচ্ছে ক্লোরোফিল দুইটা নিয়ে আলোচনা করলাম, তাই তো। এই দুইটাকে একত্রে একটা বিশেষ নামে ডাকা হয়, মাইটোকন্ড্রিয়া আর হচ্ছে ক্লোরোফিল। এই দুইটাকে একত্রে ডাকা হয় এন্ডোসিম্বায়ন্ট হিসেবে, এন্ডোসিম্বায়ন্ট, এন্ডোসিম্বায়ন্ট হিসেবে ডাকা হয় এই দুইটাকে। কথা হচ্ছে এন্ডোসিম্বায়ন্ট কেন বলা হয়? এই এন্ডোসিম্বায়ন্ট কথাটাকে আমরা যদি ভাগ করি, তাহলে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে এন্ডো, আর দুই নাম্বারটা হচ্ছে সিম্বায়ন্ট। সিম্বায়ন্ট মানে হচ্ছে মিথজীবী, মিথজীবী। আর এন্ডো মানে হচ্ছে ভিতরে, ঠিক আছে। এই যে মিথজীবী, মিথজীবী মানে হচ্ছে যখন দুইটা জীব একই সাথে অবস্থান করে বা পাশাপাশি অবস্থান করে, বা একজনের ভিতরে আরেকজন অবস্থান করে, একজন আরেকজনকে উপকার করে, তখন সেটাকে বলা হয় মিথজীবী বা সিম্বায়ন্ট, ঠিক আছে। যে যখন একাধিক জীব একজন আরেকজনের সাথে এত ভালোভাবে বা এতটা ক্লোজলি অ্যাসোসিয়েটেড থাকে, যে একজন আরেকজনকে উপকার করে, মানে একজন দ্বারা আরেকজন উপকৃত হয়, কোনোভাবেই ক্ষতির শিকার হয় না, তখন সেটাকে বলা হয় মিথজীবী বা সিম্বায়ন্ট। আর এন্ডো মানে হচ্ছে ভিতরে, যেটা ভিতরে থাকে, আর একটো মানে বাইরে, সেখানে এন্ডো সিম্বায়ন্ট মানে অন্তঃমিথজীবী। কথা হচ্ছে কেন মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোফিলকে এন্ডো সিম্বায়ন্ট বলা হয়।
তার কারণ হচ্ছে মাইটোকন্ড্রিয়া অ্যান্ড ক্লোরোফিলের কাঠামো এতটাই কমপ্লেক্স, এতটাই জটিল কাঠামো যে বিজ্ঞানীরা মাঝে মাঝে চিন্তা করেন যে হয়তো কোনো এক সময় মাইটোকন্ড্রিয়া, ক্লোরোফিল এরা আলাদা জীব ছিল, মানে কমপ্লিটলি আলাদা জীব হিসেবে ছিল। মাইটোকন্ড্রিয়া একটা জীব, ক্লোরোফিল আলাদা একটা জীব, এরকম জীব হিসেবে ছিল। পরবর্তীতে বিবর্তনের ধারায় বা সময়ের সাথে সাথে এরা আমাদের জীবকোষের অংশ হয়ে গেছে। যে জীবকোষ, প্রকৃত যে জীব যেগুলো রয়েছে, মানে উদ্ভিদ কোষ বলো বা প্রাণী কোষ বলো, এদের কোষের অংশ হয়ে গেছে। ঠিক আছে? তো এই কারণে তাদেরকে এন্ডোসিম্বায়ন্ট হিসেবে বলা হয়, এবং কোষের অঙ্গ হিসেবে তারা এমন ভাবে কাজ করে যাতে উপকৃত হয়, আমাদের কোষ উপকৃত হয় এবং কোষের মাধ্যমে ওরাও উপকৃত হয়। তো এই কারণে ওদেরকে এন্ডোসিম্বায়ন্ট হিসেবে আখ্যায়িত করা হয়। কারণ আবারও বলছি যে ওদের গঠন এতটা জটিল এবং ওদের কার্যক্ষমতা বা ওদের কাজ, মানে কাজের যে পরিধি সেটা এতটা বিশাল যে বিজ্ঞানীরা ধারণা করছে, মানে তারা মনে করে যে হয়তো কোনো এক সময় এরা আলাদা জীব হিসেবে ছিল, পরবর্তীতে বিবর্তনের ধারা সেটা আমাদের কোষের অঙ্গাণু হিসেবে রূপান্তরিত হয়েছে। এই জন্য এটাকে বলা হয় এন্ডোসিম্বায়ন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এই মুহূর্তে জাস্ট হচ্ছে কিছু দেখে আসবো কারোর কোনো কোশ্চেন আছে কিনা। আমি একটু ফেসবুকে 1 মিনিটের একটা ঢু মেরে আসি, ঠিক আছে? 1 মিনিটের একটা ঢু মেরে আসছি। আচ্ছা, আমাদের সাথে দেখতে পাচ্ছি অনেকেই ইয়া করছেন, স্যার ক্লাসের লিঙ্কটা কি পরে পাওয়া যাবে? হ্যাঁ, এখানেই পাবে, তো এখানেই পাবে। আপনার হাতের লেখা নিয়ে একটা কাহিনী বলবেন বলেছিলেন, বললেন না। ও আচ্ছা, আমি আসলে ভুলে গেছি। আচ্ছা, বলতেছি, দাঁড়াও আমি একটু কমেন্টস গুলো দেখি কারোর কোনো কমেন্টস আছে কিনা, জাস্ট কমেন্টস গুলো দেখে আসতেছি। 1 মিনিটের মধ্যে কমেন্টস গুলো দেখে আসি একবারে শুরু থেকে শেষ পর্যন্ত। আচ্ছা, ক্লাস কখন শুরু হবে? ক্লাস তো অনেক আগে শুরু হয়ে গেছে। এছাড়া কারোর কোনো প্রশ্ন আছে কিনা? সবাই সালাম দিয়েছেন, সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম। রাকিব আল হাসান বলেছেন কেমন আছেন? আমি সবসময় ভালো থাকি, ভালোর ভালোর দলে। আচ্ছা, এছাড়া একজন বলেছেন তাসিনা আসছোস, অবশ্যই হয়তো আসছে। এনিওয়ে, জাহিদ নিয়াজি বলছেন কেমন আছেন? হ্যাঁ, অনেক ভালো। তারপর হচ্ছে বুশরা সরকার বলছেন পাওয়ার পয়েন্ট কোথায় পাবো? এই পিপিএস এ খুঁজলেই তুমি পাবে। এর আগের ক্লাসে আমি কিছু জিনিস আলোচনা করেছিলাম, তো পিপিএস এই তোমরা পাবে। ঠিক আছে, আশা করি পাবে। অথবা তোমাদের হচ্ছে এই যে ইয়া আছে, পলাশ রয়েছে, পলাশের কাছে লিংক চাইলে পলাশ দিয়ে দিবে। পলাশ আবার লিংক দিতে উস্তাদ। যাই হোক, এছাড়া যা দেখতে পাচ্ছি, রোকন ভাই অনেক ধন্যবাদ, সবাইকে শেয়ার করতে বলেছেন। অবশ্যই তোমরা রোকন ভাইয়ের কথা ইয়া করবা, আমলে নিবা, সেবা শেয়ার করবা। এছাড়া হচ্ছে একজন বলেছেন এমবি নাই দেখে দেখতে পাচ্ছি না, আন্তরিকভাবে দুঃখিত তোমার জন্য, পরবর্তীতে দেখে নিও ক্লাসটা। আচ্ছা, পাওয়ার হাউস, তারপর হচ্ছে কোষের যাবতীয় কাজের সরবরাহ মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলে এবং শক্তিঘর বলে। জিনিসটা হচ্ছে আমার কোশ্চেন ওইটা ছিল না, আমার কোশ্চেন ছিল শক্তির ইংরেজিতে হচ্ছে এনার্জি, পাওয়ার মানে ক্ষমতা। ঠিক আছে, তো যদি পাওয়ার হাউস হয় তার মানে বাংলায় সেটা হওয়া উচিত ছিল ক্ষমতা ঘর। ঠিক আছে, বাট এনার্জি হাউস হলে শক্তি ঘর হয়, তো জিনিসটা একটু উল্টা পাল্টা হয়ে গেছে। এইটা কেন? ঠিক আছে, তো এরকম হচ্ছে এটা তোমাদের কাছে কোশ্চেন, যদি এখনো পাও খুঁজে পাও আনসার দিও। আচ্ছা, ক্লাসের লিঙ্কটা আছে কি পরে পাওয়া যাবে? ভাই আপনার হাতের লেখা নিয়ে একটা কাহিনী বলবো। আচ্ছা, হাতের লেখার কাহিনীটা এখনই বলে দিই, বুঝতে পারছি এখন বলা উচিত। হাতের লেখার কাহিনীটা হচ্ছে, যখন আমি হচ্ছে এইচএসসি পরীক্ষা দিলাম, এইচএসসি পরীক্ষার পরে আমার হচ্ছে টেস্টিমোনিয়াল, ইয়া যে কি বলে, প্রশংসাপত্র, টেস্টিমোনিয়াল যেটা, ওটা হচ্ছে আনতে গেছি কলেজের প্রিন্সিপালের কাছে। তো প্রিন্সিপাল স্যারের কাছে একটা অ্যাপ্লিকেশন লেখা লাগে যথারীতি, তোমরা সবাই জানো যে যে কোনো কিছু আনার জন্য অ্যাপ্লিকেশন লেখা লাগবে। তো আমি একটা অ্যাপ্লিকেশন লিখলাম, লেখার পরে স্যারের কাছে গেছি, স্যার বললো যে কি চাই, বললাম স্যার টেস্টিমোনিয়াল লাগবে। ওকে, সাইন করছে, সাইন করার পরে এখন হচ্ছে আমার মানে কি বলে, অ্যাপ্লিকেশন পড়া শুরু করছে। এখন পড়তে পড়তে পুরাটা পড়ছে, পড়ার পরে আমার দিকে তাকায় জিজ্ঞেস করতেছে রেজাল্ট কি? বললাম স্যার গোল্ডেন এ প্লাস। উইঠাই পুরো একবারে চিল্লানি দিয়ে একটা ঝাড়ি মারছে, আই ছেলে, এই হাতের লেখা নিয়ে গোল্ডেন এ প্লাস পাইছো কেন? বুঝছো, মানে স্যার আমি যে কি লিখছি স্যার কিচ্ছু বুঝে নাই, বুঝছো, শুধু আমার নাম রোল নাম্বার স্যার আর কিচ্ছু বুঝে নাই। তো পরবর্তীতে পুরো ঝাড়াঝাড়ি করলো। পরে ওখানে অবশ্য প্রিন্সিপালের রুমে আমাদের হচ্ছে আরো কিছু টিচার ছিল যারা হচ্ছে আমার চিনে ভালোভাবে, কারণ প্রিন্সিপাল স্যার নতুন আসছিল আর কি, উনি এই জন্য আমাকে চিনে না। আর অন্যান্য টিচার যারা আসছিল তারা আবার পরে বুঝাইছে যে না স্যার ও
পারে, ঠিক আছে, এইসব হাবিজাবি। তো স্যার তো পুরো খেপে গেছিল আমার উপর, হাতের লেখা খারাপ এই জন্য। এবং পরবর্তীতে আরো অনেক জায়গায় সাফার করছি, যেমন আমার বাবা হচ্ছে যে সময় দেখে আমার হাতের লেখা বলে, কি রে ভাই, কি রে তুই হচ্ছে ইয়া ছাড়িয়ে দিছো নাকি, মানে কি বলে ওই যে কি জানি বলে, তেলাপোকা, ঠিক আছে, তো খাতার উপর কি তেলাপোকা ছেড়ে দিছো, ঠিক আছে, এরকম একটা কথা বলে। তো এই হাতের লেখার এই বিড়ম্বনায় আমি বহুতবার পড়ছি এবং ভবিষ্যতেও পড়বো, এই জন্য সবাইকে আগেই বলে দেই আমার হাতের লেখা খুবই ভালো, ঠিক আছে, এগুলো সব বিরোধী দলের চক্রান্ত যে হাতের লেখা খারাপ। তারপরেও বলছি, কেউ যদি না বোঝো আমাকে জিজ্ঞেস করবা, ওকে। যাই হোক, তো এখন আমি হচ্ছে আমার ক্লাসের পরের পার্টে চলে যাই। পরের পার্টটা হচ্ছে আমি আজকে যেটা বলেছিলাম যে ইয়া নিয়ে আলোচনা করব, নিউক্লিয়াস নিয়ে, ঠিক আছে। নিউক্লিয়াস নিয়ে যে আলোচনা করবো, আসলে নিউক্লিয়াস নিয়ে খুব বেশি কিছু বলার নাই, একবারে টু বি অনেস্ট, কারণ নিউক্লিয়াসটা পরীক্ষাতে খুব বেশি আসে না। আর নিউক্লিয়াস এটার যদি আবিষ্কার বলি, নিউক্লিয়াসটা এটা আবিষ্কার করছে রবার্ট ব্রাউন, ঠিক আছে, রবার্ট বাদামি, রবার্ট বাদামি, বাদামি না, রবার্ট ব্রাউন, উনি আবিষ্কার করতে হচ্ছে, কারণ ব্রাউনের বাংলা তো বাদামি, তোমরা সবাই জানো, তাহলে আমি তো ভুল বলি নাই। এটা হচ্ছে 1831 সালে। যাই হোক, এটা হচ্ছে রবার্ট ব্রাউন আবিষ্কার করতে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক, ঠিক আছে, কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। কেন বলা হয়? কারণ একটা কোষের যাবতীয় যত কার্যকলাপ আছে সবকিছু নিউক্লিয়াসের নির্দেশে হয়। নিউক্লিয়াস কোনো কিছুকে সিকোয়েন্স করে দেয়, যে নির্দেশ দেয় এই কাজটা এমনে করো, ওই কাজটা অমনে করো, এটা এভাবে এভাবে। তো যার কারণে নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক, ওকে। এবং একটা নিউক্লিয়াসের যে আকার, সেটা কোষের প্রায় 10%-এর মতো, 10 থেকে 15%, 10 থেকে 15%, মানে একটা নিউক্লিয়াস কোষের 10 থেকে 15% জায়গা দখল করে। তবে প্রকৃত কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসটা এত বড় হয়, আর আদি কোষের ক্ষেত্রে নিউক্লিয়াস যেটা রয়েছে সেটা সুগঠিত থাকে না, ঠিক আছে, যার কারণে আদি, ঠিক আছে, পুরাই না। যার কারণে হচ্ছে আদি কোষের ক্ষেত্রে যেটা বললাম, নিউক্লিয়াস সুগঠিত থাকে না, প্রকৃত কোষের ক্ষেত্রে এটা থাকে, এবং সেটা হচ্ছে টোটাল আয়তনের 10 থেকে 15%। এখন আমি যদি নিউক্লিয়াস কি কি কাঠামো নিয়ে গঠিত সেটার যদি আলোচনা করি, 4টা জিনিস থাকে নিউক্লিয়াসে, 4টা জিনিস। কি কি থাকবে? প্রথমেই থাকবে হচ্ছে বাইরের আবরণ, এভাবে বাইরের আবরণ থাকে, বাইরের আবরণ আবার একবারে নিরবিচ্ছিন্ন ভাবে থাকে না, এরকম থাকে, ঠিক আছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে এভাবে, আশা করি ধৈর্য ধরে চিত্র আঁকাটা দেখবা। এটা কি যে আঁকতেছি আমি নিজেও জানি না। যাই হোক, আকার কথা নিউক্লিয়াস, আইকা বলে সেটা চতুর্ভুজের কাঠামো অনেকটা, ঠিক আছে। এনিওয়ে, সো এটা হচ্ছে নিউক্লিয়াসের কাঠামোটা হচ্ছে বাইরের আবরণ দেখতে এরকম, আবার আবরণটা নিরবিচ্ছিন্ন না, মাঝখানে মাঝখানে এরকম কিছু হচ্ছে ইয়া থাকে, মানে ফাঁকা ফাঁকা থাকে, আবার একেবারে ফাঁকাও কিন্তু না, মানে এখানে আবরণটা একটু পাতলা থাকে, গর্তের মতো থাকে, ঠিক আছে। এবং এই গর্তগুলো শুধুমাত্র যে এইখানে থাকে তা না, এটা কিন্তু একবারে নিউক্লিয়াসটা গোল আকৃতির হয়, এবং চারপাশ জুড়েই কিন্তু নিউক্লিয়াসের এরকম গোল গোল ছোট 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 গর্ত থাকে। এবং এই গর্তগুলো মূলত নিউক্লিয়াসের সাথে কোষের যে বাইরের উপাদানগুলো রয়েছে সেই উপাদানের কানেকশন রক্ষা করার জন্য এই জিনিসটা করা হয়। নিউক্লিয়াসের পরের অংশ হচ্ছে নিউক্লিওলাস, একবারে ভিতরের যে মানে গাঢ় অংশটা, সেটা হচ্ছে নিউক্লিওলাস। দেন এই নিউক্লিওলাস থেকে এটার সাথে অনেকগুলো এরকম পেঁচানো 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 পেঁচানো, যত মন চায় প্যাচ দাও, ঠিক আছে, জিলাপির প্যাচ যত মন চায় দিতে থাকো, এভাবে পেঁচানো 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 কিছু কাঠামো থাকে, এদেরকে বলা হয় হচ্ছে ক্রোমাটিন তন্তু, এরকম কাঠামো, এগুলো হচ্ছে ক্রোমাটিন তন্তু, ওকে। আর এছাড়া হচ্ছে এর ভিতরে এরকম গাঢ় ঘন জলীয় কাঠামো থাকে, এই গাঢ় ঘন জলীয় কাঠামো যেটা, সেটা হচ্ছে ওর নিউক্লিওপ্লাজম, ঠিক আছে, নিউক্লিওপ্লাজম মানে নিউক্লিয়াসের নিজস্ব যে জলীয় কাঠামো, সেটাকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম। সো আমরা নিউক্লিয়াসের ক্ষেত্রে 4টা কাঠামো পাচ্ছি, 4টা। কি কি? একটা হচ্ছে বাইরের আবরণ, যেটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, ঠিক আছে, বা নিউক্লিয়ার এনভেলপ বলা হয়। নিউক্লিয়ার এনভেলপ মানে কি? বাইরের আবরণ, এনভেলপ। দেন যেটা আসবে সেটা হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিওলাস
দেন হচ্ছে এই ভিতরের যেটা ক্রোমাটিন, আর সবার লাস্টে যেটা একবারে ভিতরে সেটা হচ্ছে ওর এটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। একটা ইন্টারেস্টিং জিনিস আছে, ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই যে নিউক্লিওলাস, আমরা একটু আগে জেনেছি যে নিউক্লিয়াস, আমরা একটু আগে দেখে আসি যে নিউক্লিয়াস আবিষ্কৃত হয় 1831 সালে। 1831 সালে নিউক্লিয়াস আবিষ্কৃত হয়, বাট নিউক্লিওলাস যেটা সেটা আবিষ্কৃত হয় 1781 সালে। নিউক্লিওলাস যেটা সেটা হচ্ছে 1781 সালে। তাহলে তুমি চিন্তা করো 1831 1781, মানে নিউক্লিওলাস আবিষ্কারের 40 বছর পরে টোটাল নিউক্লিয়াস আবিষ্কৃত হয়েছে। ঠিক আছে, এটার কারণ হচ্ছে নিউক্লিওলাস দেখো একেবারে গাঢ় ঘন অংশ। তো যখন অণুবীক্ষণ যন্ত্রে দেখছে তখন হচ্ছে গাঢ় ঘন অংশটা ইজিলি দেখা গেছে, বাট টোটাল কাঠামোটা তো এত গাঢ় না, এত ঘন না। আর তখন তো অণুবীক্ষণ যন্ত্র এত বেশি উন্নত ছিল না। তো যার কারণে প্রথমে মানুষ নিউক্লিওলাস আবিষ্কার করে, পরে নিউক্লিয়াস দেখতে পায়। ঠিক আছে, তো এটা হচ্ছে ওদের ব্যাপারে একটা ইন্টারেস্টিং জিনিস। এছাড়া নিউক্লিয়াসের ব্যাপারে আসলে আর খুব বেশি কিছু এভাবে জানার দরকার হয় না, কারণ এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে না, পরীক্ষাতে খুব বেশি প্রশ্ন আসে না। তো এটা নিয়ে আমি আর খুব বেশি তোমাদেরকে টাইম নষ্ট করবো না তোমাদের ব্যাপারে, তোমাদের এই ব্যাপারে। ঠিক আছে, আমি চলে যাব বাবা ক্রোমোজোমের কাছে। ক্রোমোজোম, এই ক্রোমোজোমটা ইম্পর্টেন্ট। ক্রোমোজোম, ক্রোমোজোমটা ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে ক্রোমোজোমটা আমাদের বংশগতি নিয়ন্ত্রণে সাহায্য করে। তো এই কারণে ক্রোমোজোমটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ক্রোমোজোমের ক্ষেত্রে আবিষ্কার রিলেটেড অনেক তথ্য আছে। অনেকজন হচ্ছে ক্রোমোজোম বিভিন্নভাবে আবিষ্কার করছে। ঠিক আছে, বিভিন্নভাবে ক্রোমোজোম আবিষ্কার করছে, কেউ নামকরণ করছে, কেউ এটা করছে ওটা করছে, অনেক বিজ্ঞানী রয়েছে। তো এত বিজ্ঞানীর নাম আসলে আমি দিতে চাচ্ছি না। তোমরা জাস্ট প্রথম হচ্ছে যেটা করবা যে ক্রোমোজোম প্রথম দেখেন হচ্ছে কার্ল নাগেলি। নাগেলি প্রথম হচ্ছে ক্রোমোজোম দেখেন, প্রত্যক্ষ করেন কার্ল নাগেলি। উনি হচ্ছে 1882 সালে, 82 না 42, 1842 সালে নাগেলি হচ্ছে প্রথম ক্রোমোজোম দেখতে পান। এবং পরবর্তীতে হচ্ছে তোমার ইয়াটা কি বলে, বিজ্ঞানী হচ্ছে ওনার নাম কি, স্ট্রাসবুর্গার। ঠিক আছে, স্ট্রাসবুর্গার এটার বিভিন্ন গঠন পর্যবেক্ষণ করেছেন। তারপর হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং হচ্ছে ক্রোমোজোম করে, ওই যে কালার নেয়, মানে রং শোষণ করে বা রং প্রদর্শন করে, তো এই জন্য ওটার বিভিন্ন নাম দিচ্ছেন। এরকম অনেক বিজ্ঞানী আছে। ঠিক আছে, অনেক বিজ্ঞানীর নাম রয়েছে। তো ওই বিজ্ঞানীদের নামে আমি যাচ্ছি না, ক্রোমোজোমের ব্যাপারে ওটা তোমরা বই থেকে একটু দেখে নিও। এবং এই ক্রোমোজোমের ব্যাপারে বিজ্ঞানীদের নামটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। তো এটা আশা করি তোমরা বই থেকে দেখবা, কারণ অনেক বিজ্ঞানীর নাম তো এখানে আসলে এত কিছু দেওয়া সম্ভব না, বা সবকিছু আমার মনেও থাকে না। এনিওয়ে, তো এখন মেইনলি যেটা যাব সেটা হচ্ছে ক্রোমোজোমের ভৌত গঠন। ক্রোমোজোমের ভৌত গঠনে যদি আসি, ক্রোমোজোমের গঠনের ক্ষেত্রে যদি আসি, ক্রোমোজোমটা আমরা দেখতে অনেকটা এরকম। ক্রোমোজোমের মেইনলি হচ্ছে কাঠামো দেখতে এরকম হয়, এরকম। মানে একবারে নর্মালি সুতা না, ঠিক আছে, সুতা না, কিন্তু এরকম হচ্ছে পেঁচানো পেঁচানো থাকে, এভাবে একবারে গাঢ় পেঁচানো পেঁচানো থাকে, আবার এখান থেকে সুতা হয়ে এরকম হয়। এবং এখানে হচ্ছে এটা দুই বাহু বিশিষ্ট থাকে, এরকম। মানে ক্রোমোজোমটা দেখতে মূলত কিন্তু এরকম। তোমাদের বইতে ভিন্ন চিত্র দেয়া আছে, একটা কাঠামো দেয়া আছে, বাট ওইটার থেকে এইটা হচ্ছে অ্যাকচুয়াল চিত্র ক্রোমোজোমের ক্ষেত্রে। ঠিক আছে, এবং এই কাঠামো যেটা ক্রোমোজোমের এই যে চিত্রটা, এই চিত্রটাও দেখা যায় শুধুমাত্র কোষ বিভাজনের সময়। ঠিক আছে, তার কারণ কোষ বিভাজন ছাড়া অন্য সময় ক্রোমোজোমকে দেখা যায় ক্রোমাটিন তন্তু হিসেবে। ক্রোমাটিন তন্তু হিসেবে, ক্রোমাটিন, এই ক্রোমাটিন তন্তু যেটা, ক্রোমাটিন তন্তুটা হচ্ছে জাস্ট এরকম পেঁচানো পেঁচানো সুতার মতো যে কাঠামো, এটা হচ্ছে ক্রোমাটিন। ঠিক আছে, একবারে সহজ বাংলা কথা, এটা হচ্ছে ক্রোমাটিন তন্তু হিসেবে নরমালি ক্রোমোজোমকে দেখা যায়। আর কোষ বিভাজনের সময় ক্রোমোজোমকে দেখা যায় এভাবে কাঠামো হিসেবে। ঠিক আছে, সো আমি যদি ক্রোমোজোমের গঠনে যাই, তাহলে সবার আগে আমি হচ্ছে ক্রোমাটিন জানতে পারবো। ক্রোমাটিন মানে প্রথমেই আমার জানতে হবে ক্রোমাটিন সম্পর্কে। ক্রোমাটিনটা হচ্ছে এই নিউক্লিয়াসের মধ্যে একবারে সুতার মতো লম্বাটে পেঁচানো পেঁচানো, মানে চুল যেভাবে পেঁচানো পেঁচানো থাকে এরকম পেঁচানো পেঁচানো যে কাঠামো, সেটাকে বলা হচ্ছে ক্রোমাটিন। এখন এই ক্রোমাটিনটা আবার দুই ধরনের হয়। ক্রোমাটিনের মধ্যে দুই ধরনের হয়, একটাকে বলা হয় ইউক্রোমাটিন আর হচ্ছে হেটারোক্রোমাটিন।
অর্থাৎ ক্রোমাটিন হচ্ছে দুই টাইপ, একটা হচ্ছে ইউক্রোমাটিন আর দুই নাম্বার হচ্ছে হেটারোক্রোমাটিন। ঠিক আছে, এই যে ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিন, এখানে ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিন তোমরা কিভাবে চিনবা, আমি যদি চিত্র দিয়ে দেখাই, এই ক্রোমাটিনটাকে খুব সূক্ষ্মভাবে যদি দেখি তাহলে দেখা যায় এটার মধ্যে এভাবে প্যাচ রয়েছে, এভাবে প্যাচ রয়েছে, প্যাচ রয়েছে, দুই এক জায়গায় গিয়ে একেবারে খুব সূক্ষ্ম প্যাচ হয়, এরকম একেবারে খুব সূক্ষ্ম প্যাচ। দেন আবার হচ্ছে এভাবে প্যাচ স্লো স্লো মানে বড় হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে, আবার খুব একটু পরে গিয়ে এভাবে একেবারে সূক্ষ্ম প্যাচ। ঠিক আছে, আবার প্যাচটা বড় হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে, এরকম। তো এরকম কাঠামো দেখা যায় ক্রোমাটিন তন্তুর ক্ষেত্রে। তো ক্রোমাটিন তন্তুর ক্ষেত্রে এই যে একবারে গাঢ় প্যাচ, যেটা এই গাঢ় প্যাচটা হচ্ছে হেটারোক্রোমাটিন, আর এই যে হালকা প্যাচ এটা হচ্ছে ইউক্রোমাটিন। ঠিক আছে, তার মানে ইউক্রোমাটিন হচ্ছে কম কুণ্ডলিত, আর হেটারোক্রোমাটিন এটা হচ্ছে ভাবে অধিক কুণ্ডলিত, বেশি কুণ্ডলিত থাকে, একবারে পেঁচানো পেঁচানো থাকে। এখন ইউক্রোমাটিন যে কম কুণ্ডলিত থাকে, এর ফলে ও হচ্ছে বংশস্মৃতি, যেটা মানে আমাদের বংশগতি, যেটা বংশগতিতে ভূমিকা রাখতে পারে। এখন কিভাবে পারে, কারণ হচ্ছে এই যে ক্রোমাটিন যেটা রয়েছে, ক্রোমাটিন মূলত ডিএনএ এর ছোট অংশ। ঠিক আছে, ডিএনএ এর ছোট ছোট খণ্ড হচ্ছে ক্রোমাটিন, সরি, ক্রোমাটিন হচ্ছে অনেকগুলো ডিএনএ নিয়ে গঠিত। ঠিক আছে, সো এই ডিএনএ গুলো বংশাণুস্মৃতিতে ভূমিকা রাখে। কিন্তু এই যে হেটারোক্রোমাটিন রয়েছে, এই যে কুণ্ডলিত গাঢ় কুণ্ডলিত অংশ, এই যে গাঢ় কুণ্ডলিত অংশ, এরা নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় হওয়ার ফলে এই হেটারোক্রোমাটিন অংশটা এরা বংশাণুস্মৃতিতে কোনো ধরনের ভূমিকা রাখতে পারে না। অর্থাৎ আমরা ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিনের যদি পার্থক্য করি, সহজভাবে বললে তিনটা পার্থক্য ইজিলি দাঁড় করানো যায়। ইউক্রোমাটিন কম কুণ্ডলিত, হেটারোক্রোমাটিন অধিক কুণ্ডলিত। ইউক্রোমাটিন বংশাণুস্মৃতিতে ভূমিকা রাখে, হেটারোক্রোমাটিন রাখে না। আর বংশাণুস্মৃতিতে যদি ভূমিকা রাখে, সেটা কিভাবে রাখবে, হচ্ছে প্রোটিন তৈরির মাধ্যমে এবং এমআরএনএ সংশ্লেষের মাধ্যমে। তার মানে ইউক্রোমাটিন এমআরএনএ সংশ্লেষ করে, হেটারোক্রোমাটিন এমআরএনএ সংশ্লেষ করে না। সহজ কথা, এই তিনটা পার্থক্য দিলেই হবে। এবং এই পার্থক্যটা বলার একটাই কারণ, পরীক্ষাতে কিন্তু প্রায় এই পার্থক্য আসে। ঠিক আছে, ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিনের পার্থক্য আসে। ওকে, দেন যেটা আসবে ক্রোমোজোমের সেকেন্ড কাঠামো, যেটা সেটা হচ্ছে কি বলে, ক্রোমাটিড। ক্রোমাটিড, ঠিক আছে, ক্রোমাটিড হচ্ছে এই একটা এই একটা, এই যে ক্রোমোজোমের ক্ষেত্রে এই একটা বাহু দেখা যাচ্ছে, এই একটা বাহু, এগুলো এগুলো হচ্ছে একটা ক্রোমাটিড, এই সাইডে হচ্ছে এই আর একটা ক্রোমাটিড। ঠিক আছে, দুইটা ক্রোমাটিড থাকে ক্রোমোজোমের ক্ষেত্রে, এই একটা ক্রোমাটিড এই একটা ক্রোমাটিড। ওকে, দেন তুমি যদি চিন্তা করো, এরপরে যেটা থাকবে বাহু বা আর্ম। ঠিক আছে, আর্ম হচ্ছে, এখানে তুমি চিন্তা করে দেখো, ক্রোমাটিড গুলো তৈরি হয় একটা বাহু ভেঙে দুই ভাগ হয়ে। তো এক একটা বাহু হচ্ছে ওর এই এক একটা যে লম্বা কাঠামো, সেই কাঠামোটাকে বলা হচ্ছে ক্রোমোজোমের বাহু বা আর্ম। ঠিক আছে, দেন হচ্ছে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারটা হচ্ছে এই যে মাঝখানে একেবারে যেখানে বেশি কুণ্ডলিত থাকে, বেশি কুণ্ডলিত যেটা, সেটাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার। দেন ক্রোমোজোমে যেটা থাকে সেটা হচ্ছে কাইনেটোকোর। কাইনেটোকোরটা হচ্ছে ক্রোমোজোমের কিছু কিছু জায়গাতে রয়েছে যেখানে হচ্ছে মাইক্রোটিউবিউলস সংযুক্ত থাকে, ওই জায়গাগুলোকে বলা হয় কাইনেটোকোর। আবার আর একটা স্পেশাল কাঠামো থাকে যেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি কনস্ট্রিকশন। সেকেন্ডারি কনস্ট্রিকশনটা হচ্ছে এই সেন্ট্রোমিয়ার বাদে কিছু কিছু জায়গায় আবার হচ্ছে এরকম একটা হালকা হয়, মানে হালকা হচ্ছে একটা মানে ভাঁজের সৃষ্টি হয়। ওই ভাঁজ যেটা হয়, দ্বিতীয় যে ভাঁজটা হয়, ওই দ্বিতীয় ভাঁজটাকে বলা হচ্ছে সেকেন্ডারি কনস্ট্রিকশন। ঠিক আছে, আর সেকেন্ডারি কনস্ট্রিকশনের পরে এই আর একটা প্রান্তের সৃষ্টি হয়, যে প্রান্তটাকে বলা হয় স্যাটেলাইট বা স্যাট, SAT, স্যাট বলা হয়। ঠিক আছে, এটার নাম হচ্ছে স্যাট, স্যাটেলাইট বলা হয়। এই স্যাটেলাইট এটা কিন্তু সব ক্রোমোজোমে থাকে না, বা হচ্ছে সব ক্রোমাটিডের সাথেও কিন্তু স্যাট থাকে না। সো স্যাটটা বিশেষ বিশেষ ক্রোমোজোমের বিশেষ বিশেষ জায়গায় থাকে, সব ক্রোমোজোমে এটা কিন্তু থাকে না। যেমন তোমাদের বইতে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, সম্ভবত মটরশুঁটি না ছোলা গাছের কোন একটার সাথে এই স্যাটটা আছে। ঠিক আছে, সো এই স্যাটটা কিন্তু সবার ক্ষেত্রে থাকে না, এটা এটা খেয়াল রাখবা, স্যাট হচ্ছে কিছু কিছু ক্রোমোজোমের ক্ষেত্রে থাকে। তো এই হচ্ছে মোটামুটি ক্রোমোজোমের গঠন। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আগে বিজ্ঞানীরা মনে করতো যে ক্রোমোজোমের বাইরে একটা আবরণ থাকে, বাইরে একটা আবরণ থাকে, যেটার নাম দিছিল হচ্ছে সম্ভবত পেলিকল। পেলিকল নামে একটা আবরণ আগে ধরা হতো, যে ক্রোমোজোমের বাইরে একটা আবরণ থাকে। বাট হায়ার মানে পরবর্তীতে আরো গবেষণা করে দেখা গেল যে ক্রোমোজোমে এই ধরনের কোনো আবরণ নেই, টোটালি কোনো ক্রোমোজোমের বাইরের আবরণ নেই। ঠিক আছে,
সো এটা আসলে বর্তমানে কোনো জায়গায় ক্রোমোজোমের গঠনের মধ্যে ইনক্লুড করা হয় না। ঠিক আছে, এখন আমরা আসবো হচ্ছে ক্রোমোজোমের ক্লাসিফিকেশন। আমরা একটা জিনিস খেয়াল করি, এই যে ক্রোমাটিডের ব্যাপারে একটা জিনিস আমি তখন বলি নাই, মিস্টেক করে গিয়েছি, সেটা হচ্ছে একই ক্রোমোজোমের যে দুইটা ক্রোমাটিড রয়েছে, ধরো এই ক্রোমোজোমের এই একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড, তাদেরকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। মানে একই ক্রোমোজোমের ক্রোমাটিড দুইটাকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। কিন্তু যদি ভিন্ন ক্রোমোজোম হয়, লাইক এই একটা ক্রোমোজোম আর হচ্ছে এই আর একটা ক্রোমোজোম, যদি এই দুটো ভিন্ন ক্রোমোজোম হয়, সেই ক্ষেত্রে এই ক্রোমাটিড দুইটাকে বলা হবে, মানে এই একটা ক্রোমাটিড এই একটা ক্রোমাটিড, এই দুইটাকে বলা হবে নন সিস্টার ক্রোমাটিড। ওকে, মানে একই ক্রোমোজোমের ক্রোমাটিড হলে সেটা হচ্ছে সিস্টার, আলাদা আলাদা ক্রোমোজোমের হলে সেটা হচ্ছে নন সিস্টার। ওকে, আশা করি বুঝেছো। এখন আসবো হচ্ছে ক্রোমোজোমের ক্লাসিফিকেশন, শ্রেণীবিন্যাস ক্রোমোজোমের ক্ষেত্রে। ক্রোমোজোমের শ্রেণীবিন্যাসে যদি আসি, ক্রোমোজোমের আকৃতির উপর, মানে ক্রোমোজোম এই যে যখন কোষ বিভাজন হয়, কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের বিভিন্ন আকৃতি দেখা যায়, সেই আকৃতির উপর ডিপেন্ড করে ক্রোমোজোমকে ভাগ করা যায় চারটি ভাগে। ঠিক আছে, একটা হচ্ছে ভি, এল, জে, আই, চারটি ভাগে ভাগ করা যায়। ভি যেটা হয় সেটাকে বলা হচ্ছে মেটাসেন্ট্রিক। তার মানে ক্রোমোজোমের এই যে মাঝখানে এই জায়গাটায় হচ্ছে ওর রয়েছে, এই জায়গাটায় থাকে হচ্ছে সেন্ট্রোমিয়ার, আর হচ্ছে পুরো বাহুটা এমন ভাবে ভাঁজ হয় যে একটা ভি আকৃতির লাভ করে। ঠিক আছে, এটা হচ্ছে যখন এটা দেখা যায় অ্যানাফেজ দশায়। ঠিক আছে, মাইটোসিস কোষ বিভাজনে অ্যানাফেজ দশায় এরকম আকৃতি দেখা যায়। তো সেই আকৃতি হিসেবে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি। প্রথমে হচ্ছে মেটাসেন্ট্রিক, দেন হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, দেন হচ্ছে এটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক, আর সবার লাস্টে হচ্ছে টেলোসেন্ট্রিক। আমি টোলো লিখে বলছি, টেলো, এটা হচ্ছে টেলোসেন্ট্রিক। তো এই হচ্ছে চারটা টাইপ। এখন এই টেলোসেন্ট্রিক যেটা, এটা আর একটা নাম আছে, এটাকে অনেক সময় এমসিকিউতে প্রশ্নটা আসে এক বাহু বিশিষ্ট ক্রোমোজোম। এক বাহু, ঠিক আছে, এক বাহু বিশিষ্ট ক্রোমোজোম। তো অনেক সময় কিন্তু পরীক্ষাতে এভাবে আসে যে এক বাহু বিশিষ্ট ক্রোমোজোমকে কি বলে, সেটা হবে কি টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। ঠিক আছে, সো শ্রেণীবিন্যাস আমরা যদি ওর ক্রোমোজোমের আকৃতির ভিত্তিতে করি, তাহলে আমরা করতে পারি এভাবে। আর যদি হচ্ছে সেন্ট্রোমিয়ারের সংখ্যার ভিত্তিতে করি, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মনোসেন্ট্রিক, 5 ভাগে ভাগ করতে পারি যদি সেন্ট্রোমিয়ারের সংখ্যার ভিত্তিতে। আমি এখানে জাস্ট লিখলাম সংখ্যার ভিত্তিতে, সংখ্যার ভিত্তিতে করলে 5 ভাগে ভাগ করতে পারি। এক নম্বরে হচ্ছে মনোসেন্ট্রিক। মনোসেন্ট্রিক মনোসেন্ট্রিক মানে হচ্ছে সেন্ট্রোমিয়ার কয়টা, বুঝতে পারতেছো, মনো মানে এক, তার মানে মনোসেন্ট্রিক মানে হচ্ছে সেন্ট্রোমিয়ার একটা, সেন্ট্রোমিয়ার এক পিস, ওয়ান পিস, একটি। দেন যেটা আসবে সেটা হচ্ছে ডাইসেন্ট্রিক, 2 নাম্বার হচ্ছে ডাইসেন্ট্রিক। ডাইসেন্ট্রিক মানে অবশ্যই কয়টা, সেন্ট্রোমিয়ার হচ্ছে 2 পিস, এই ডাই কথাটা আছে, ডাই মানে হচ্ছে 2 পিস। এখন এই ডাইসেন্ট্রিকের পরে আমরা যদি আসি হচ্ছে 3 নম্বরে পলিসেন্ট্রিক, মনো ডাই পলি, পলিসেন্ট্রিকে যদি আসি, তার মানে সেন্ট্রোমিয়ার কি অসংখ্য, এই সেন্ট্রোমিয়ার অসংখ্য, এটা একটা আছে, অসংখ্য হবে, আমি এখানে অসংখ্যা লিখে দিছি। এনিওয়ে, সেই যে অসংখ্য, এটা একটা উদাহরণ রয়েছে, এটা কিন্তু দেখা যায় কলা গাছে, কলা গাছ, ঠিক আছে, মুসা ভাই, কারণ কলা গাছের সাইন্টিফিক নাম হচ্ছে মুসা। মুসা স্পিসিস, এক এক ধরনের কলার এক এক ধরনের নাম, বাট এদের প্রত্যেকের জেনেরিক নাম যেটা সেটা হচ্ছে মুসা, MUSA, মুসা, SPP দিলাম, SPP, মুসা স্পিসিস। ঠিক আছে, এই মুসা ভাইয়ের থাকে হচ্ছে পলিসেন্ট্রিক, সহজ হিসাব। এরপরে 4 নম্বরে যদি আমরা আসি, 4 নম্বরে আছে ডিফিউজড সেন্ট্রিক। ডিফিউজড সেন্ট্রিক মানে হচ্ছে ওর সেন্ট্রোমিয়ার আছে, কিন্তু কোথায় আছে এটা বোঝা যায় না। ঠিক আছে, ওর সেন্ট্রোমিয়ার আছে কিন্তু কোথায় আছে, বা বিলুপ্ত বলতে আর কি লুকায়িত, সোজা কথা লুকায়িত, স্পষ্ট ভাবে সেন্ট্রোমিয়ারটা খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে, মানে থাকে বাট সুস্পষ্ট না, এবং কয়টা সেটাও বোঝা যায় না। আর সবার লাস্টে হচ্ছে 5 নাম্বার, সেটা হচ্ছে অ্যাসেন্ট্রিক। অ্যাসেন্ট্রিক মানে যে সেন্ট্রোমিয়ার নাই, টোটালি হচ্ছে
সেন্ট্রোমিয়ার যার নাই, এসেন্ট্রিক, এটা হচ্ছে সবার লাস্টে। ঠিক আছে, সো আমরা সংখ্যার ভিত্তিতে ক্রোমোজোমকে দেখতে পারি হচ্ছে এই 5টা ভাগে। তো ক্রোমোজোম রিলেটেড যা কিছু আলোচনা ছিল তা হচ্ছে এই পর্যন্তই। এগুলো এর থেকে বিভিন্নভাবে পরীক্ষাতে বিভিন্ন প্রশ্ন আসতে পারে। তোমাদের মোটামুটি আজকে অনেক কিছু আলোচনা করেছি, 4টা টপিক বেশ দ্রুত আলোচনা করেছি, তোমাদের বুঝতে সমস্যা হতে পারে। তো আমি সমস্যাগুলো চেক করার জন্য এখন একটু কমেন্ট সেকশনে যাচ্ছি যে কারোর কোনো সমস্যা রয়েছে কিনা। কারোর কোনো সমস্যা রয়েছে কিনা আমি জাস্ট একটু কমেন্ট সেকশনে যাচ্ছি। আচ্ছা ভাই, আপনি যে কোনো যখন টাইপ করেন তখন লেখা ক্লিয়ার দেখা যায় না। আচ্ছা, লেখা ক্লিয়ার তো দেখা যাওয়ার কথা, আমার চেহারা ক্লিয়ার না আসতে পারে, লেখা ক্লিয়ার আসবে। কারণ হচ্ছে আমি লেখি তো কিবোর্ড দিয়ে এবং এটা ল্যাপটপে লেখা হয়, তো ওইটা অবশ্যই ক্লিয়ার আসবে, আমার চেহারা বাজে মানে ক্লিয়ার না আসতে পারে। তোমার হয়তো নেট প্রবলেম, একটু নেটটা চেক করে নাও। আচ্ছা, এছাড়া মিরাজ আহমেদ এমডি মিরাজ বলেছেন ওয়াও, অনেক ধন্যবাদ। আচ্ছা, এছাড়া হচ্ছে আহ অনন্য কি অনন্য তালুকদার বলেছেন স্প্রিং এর মতো নাকি, হ্যাঁ অনেকটা স্প্রিং এর মতোই, এক্স্যাক্টলি একটা ভালো উদাহরণ দিয়েছেন, স্প্রিং এর মতোই। এছাড়া হচ্ছে এসএটি এর কাজ কি, এসএটি এর কাজ হচ্ছে এসএটি এর মাধ্যমেই কিন্তু নিউক্লিয়াসের সাথে আটকে থাকে। ঠিক আছে, আমি যদি সহজভাবে বলি, এসএটি দিয়ে ওই ক্রোমোজোমটা নিউক্লিয়াসের সাথে আটকে থাকে। আমরা বলতে পারি যে নিউক্লিয়াসের সাথে আটকে রাখা বা নিউক্লিয়াসকে ধারণ করা হচ্ছে এসএটি এর কাজ। ঠিক আছে, অলরেডি দেখতে পাচ্ছি জিনিয়া ইসলাম উত্তর দিয়ে দিছে, ধন্যবাদ জিনিয়া, জিনিয়া ইসলাম। ওকে, এছাড়া হচ্ছে যে তানজিন ইভা যেটা বলেছেন ম্যাট্রিক্স এবং টেলোমিয়ার, হ্যাঁ ম্যাট্রিক্স এবং টেলোমিয়ার যেটা রয়েছে সেটা হচ্ছে ক্রোমোজোমের অংশ। ম্যাট্রিক্স এবং টেলোমিয়ার যেটা সেটাও ক্রোমোজোমের অংশ, তবে ম্যাট্রিক্স যেটা সেটা আমি আলোচনায় তখন বলি নাই, কারণ মেইন ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেগুলোই বলেছি যে এটা একটা মেইনলি থাকে। ঠিক আছে, আর টেলোমিয়ার যেটা, টেলোমিয়ারটা আসলে অত বেশি মানে ইম্পর্টেন্ট বা খুব গুরুত্বপূর্ণ কিছু ওরকম কোনো কিছু না, সো এই জন্য আমি ওভাবে আলোচনায় আনি নাই। ঠিক আছে, ক্লাস নিতে নিতে গলা গেছে শুকায়া। আচ্ছা, দেখি আর কারোর কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স যেটা সেটা হচ্ছে ইনহেরিটেন্স, সোজা কথা ইনহেরিটেন্স মানে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে চলে যাওয়া। ঠিক আছে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, সেটা হচ্ছে ইনহেরিটেন্স, মানে ইনহেরিট হওয়া, আগের জেনারেশন থেকে পরের জেনারেশনে যাওয়া। সো যে ইনহেরিটেন্সটা সাইটোপ্লাজমের মাধ্যমে হয় সেটা হচ্ছে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। সোজা বাংলা একবারে সহজভাবে যদি বলি, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স হচ্ছে যেটা সাইটোপ্লাজমের মাধ্যমে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যায়। ঠিক আছে, সেটা হচ্ছে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স, একবারে সহজ কথা। বাকি ইনহেরিটেন্স আমি বুঝাবো, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সের সাথে মানে সাথে করে আরো অনেক কিছু বুঝাবো। তবে ইনহেরিটেন্স ওটা হচ্ছে জেনেটিক্স যে অধ্যায়টা রয়েছে জেনেটিক্সের ওই অধ্যায়টাতে। সো এটা আমরা নেক্সট এই অধ্যায়টা আগে শেষ করব, তারপরে অন্য অধ্যায় আমরা চুজ করব, সেই অনুসারে আমরা আগাবো, তখন এই ইনহেরিটেন্স সম্পর্কে আরো ভালোভাবে বলবো। ঠিক আছে, আচ্ছা এছাড়া আর যেটা দেখতে পাচ্ছি, তা আর কারোর কি কোনো নতুন কোশ্চেন, নতুন কোশ্চেন কি দেখতে পাচ্ছি না, নতুনটা আসলে নতুন আর কারোর কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না। তার মানে আশা করি হচ্ছে তোমরা বুঝতে পেরেছো, বা তার কারোর কোনো আজকে ডিএনএ হবে কিনা, না আজকে আমি ডিএনএ আলোচনা করব না, কারণ ডিএনএটা বোঝার অনেক কিছু আছে। তো আজকে এত কিছুর মধ্যে আবার যদি ডিএনএ আলোচনায় যাই তোমাদের মাথার টিনা তো উপর দিয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য আজকে ডিএনএ পড়াবো না, নেক্সট আমি যেদিন ক্লাস নিব সেই দিন অবশ্যই ডিএনএ আলোচনা করব। ঠিক আছে, ওই দিন আমি ডিএনএ একেবারে ইন ডিটেলস যা কিছু আছে ডিএনএ সবকিছু আলোচনা করব। ওকে, সো আজকে তাহলে আর যেহেতু কারোর কোনো প্রশ্ন নেই, ধন্যবাদ সবাইকে ক্লাসে সবার থাকার জন্য। এবং আগামী যে ক্লাসটা হবে, যেদিনই ক্লাস হোক আমি আবার আগে স্কেজুয়াল করে দিব, সেই অনুসারে তোমরা ক্লাসে জয়েন করবে এবং আশা করি বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং জানাবে যদি ক্লাসটি ভালো লাগে। যদি তোমার মনে হয় যে তুমি কোনোভাবে উপকৃত হচ্ছ, অবশ্যই তোমার বন্ধুদেরকে তুমি জানাবে এবং বেশি বেশি করে শেয়ার করবে। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, করোনার সময় নিজেদের হচ্ছে নিজেরা নিরাপদ দূরত্ব বজায় রাখো এবং অবশ্যই অবশ্যই পিপিএস এর সাথে থাকো। ওকে, আল্লাহ হাফেজ।
আচ্ছা, একটা জিনিস একজন বলেছেন হচ্ছে অ্যাসেন্ট্রিক, একজন বলেছেন অ্যাসেন্ট্রিক মানেটা বুঝতে পারেন নাই। অ্যাসেন্ট্রিক মানেটা বুঝতে পারেন না, আমি জাস্ট ওকে মানেটা আমি আবারও দেখছি, কিছু নতুন কোশ্চেন আসছে। আচ্ছা, অ্যাসেন্ট্রিক মানে অনেকে বুঝেন না। ইশরাত জাহান সাবরিনা বলেছেন অ্যাসেন্ট্রিক কি জিনিস। অ্যাসেন্ট্রিক মানে হচ্ছে যেটাতে কোনো ধরনের ইয়া থাকে না, মানে কোনো সেন্ট্রোমিয়ার নাই, ঠিক আছে, যে ক্রোমোজোমে কোনো সেন্ট্রোমিয়ার থাকে না সেটা হচ্ছে অ্যাসেন্ট্রিক। আর যদি সেন্ট্রোমিয়ার আছে বাট সেটা স্পষ্টভাবে বোঝা যায় না, সেটাকে বলা হয় ডিফিউজড সেন্ট্রিক। আর মনোসেন্ট্রিক মানে একটা সেন্ট্রোমিয়ার থাকবে, ডাইসেন্ট্রিক মানে দুইটা থাকবে, পলিসেন্ট্রিক মানে অনেকগুলো থাকবে। তবে মানবদেহের অধিকাংশ ক্রোমোজোম হচ্ছে মনোসেন্ট্রিক টাইপ। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আর একজন বলেছেন নেক্সট ক্লাস কবে। নেক্সট ক্লাস আমি আবারও গ্রুপে জানিয়ে দিব কবে ক্লাস হবে। ওকে, তো নেক্সট ক্লাস যেদিনই হোক না কেন অবশ্যই আমি সেদিন আলোচনা করব ডিএনএ নিয়ে। ওকে, তো সবাই একসাথে আমন্ত্রিত ডিএনএ এর ক্লাস করার জন্য, নেক্সট যেদিনই হোক আমি জানিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, এন্ড টিপিএস এর সাথে থাকো। আল্লাহ হাফেজ।